192 ব্যাচ তাই না? আচ্ছা মোর্শেদ, আমাকে জাস্ট একটা ইনফরমেশন দাও, তোমার 202 কোর্সটা কি শুধু 192 ব্যাচেরই ক্লাস হচ্ছে এখন? জি ম্যাম, আমরা 192 ব্যাচের সাথে আরো কয়েকজন আছে ম্যাম, যারা আমি তো ইরেগুলার কাউকে ছিল ম্যাম। 192 ছাড়া পেলাম না। ম্যাম হয়তো তারা এখানে নাই, বাট তারা মানে পরীক্ষা দিবে ম্যাম। আচ্ছা, তো তারা যদি পরে আমাকে ক্লেম করে যে ম্যাম আমি তো থিওরি ক্লাসটা পেলাম না, তুমি সবাইকে কি লিংকটা পাঠিয়ে দিয়েছিলে? জি ম্যাম, আমি সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম ম্যাম। আচ্ছা, জাস্ট এটা একটু জানার কথা যে দরকার ছিল, মানে যাতে তোমাকে পরে আবার কেউ ইয়ে না করে যে আমি তো ক্লাসের খবরই পেলাম না। জি ঠিক ম্যাম। আছে, জাস্ট জি এটা ম্যাম। জানার জন্য। তোমাদের কত ইয়ে হলো, সেমিস্টার হলো? ম্যাম ম্যাম 5th এটা সেমিস্টার শেষ। কামরুল ভাই, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আমার একটু একটু স্পেস দেন, 50 মিনিট আমাদের প্লিজ। ক্লাসটা রেকর্ডিং করব প্লিজ। নেটওয়ার্কে অনেক সমস্যা। হ্যাঁ, শুরু ম্যাম হয়ে গেছে। পঞ্চম সেমিস্টার শেষ, ফাইনাল দিলাম, মানে ষষ্ঠ আচ্ছা সেমিস্টার শুরু হবে। আচ্ছা, ও আচ্ছা, তাহলে তোমরা ফিজিক্যালি তো ক্লাস পেয়েছিলে, এখানে তো শুরু হয়েছে আসলে 20 ইয়া থেকে। ফিজিক্যালি তোমরা হচ্ছে হ্যাঁ 2 সেমিস্টার 3 সেমিস্টার পেয়েছো পাইছি না? ম্যাম। তিন সেমিস্টার পেয়েছো না? তিন সেমিস্টার তোমার 20 ইয়া কি ম্যাম তোমার জানুয়ারি আড়াই মাসটাও কি সেমিস্টার তোমরা পেয়েছি ফিজিক্যালি ক্লাস ম্যাম। করেছি? হ্যাঁ, সেমিস্টার আড়াইটা দুই সেমিস্টার দুই দুই সেমিস্টার ফুল করছি, আর একটা সেমিস্টারের মিডটাও আমরা দিয়েছি ম্যাম। মিডের পরে একটা ক্লাসও পেয়েছি ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে তো সব লকডাউনে চলে গেল। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের জাস্ট আমি একটু বলে রাখি, অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস এন্ড স্পার্টেট ট্রান্সঅ্যামাইনেস বোথ আর এনজাইম, রাইট? সো তোমরা তো সবাই জানো এনজাইম চেনার উপায়টা কি, লাস্টে এএসি থাকলে দ্যাট উইল বি এনজাইম, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এখন তোমার এটা এটা তো সবাই জানো তাই না, এএসি থাকলে এটা এনজাইম হয়। আচ্ছা, তো এএলটি কিছু নাম আছে, তো ফার্স্ট আগে জানতে হবে অ্যালানিন ট্রান্স অ্যামাইনেসটা আসলে কি ধরনের এনজাইম। এই এনজাইমটা আসলে তোমাকে বলো তো, এনজাইমটা আসলে এখন শুনতে পাচ্ছ? ম্যাম হয়তো ওর নেটে প্রবলেম, আমরা তো ক্লিয়ার আচ্ছা আচ্ছা, তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ না? যাই হোক, ঠিক আছে। রাতের বেলা এমনি নেটওয়ার্ক একটু প্রবলেম থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তা ফার্স্ট আমাকে বলো এনজাইমের কাজ কি বলো তো। রিঅ্যাকশনের গতি বাড়ায় দেয়। রিঅ্যাকশনের গতি শুধু বাড়ায় না, রিঅ্যাকশনটাকেও সে কন্ডাক্ট করে। উইদাউট এনজাইম তুমি কিন্তু কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস হবে না, বুঝতে পেরেছো? কারণ তোমার সাবস্ট্রেট বাইন্ড করার জন্য, তোমার মানে তোমার প্রোডাক্ট বাইন্ড করার জন্য একটা রিসেপ্টর লাগবে, সেই রিসেপ্টরটা হচ্ছে প্রোভাইড করে এনজাইম। তোমার কাজের জায়গাটা তৈরি করে দেয় এনজাইম, কাজের গতিটাকে ত্বরান্বিত করে এনজাইম, তাই না? সো এনজাইম বেসিক্যালি তোমার এনজাইমই তোমার একটা রিঅ্যাকশনকে সাকসেসফুলি কমপ্লিটেড করে, তোমার হচ্ছে কি করে কেমিক্যাল রিঅ্যাকশনটা কমপ্লিট করে প্রোডাক্টে কনভার্ট করে, রাইট? সো তোমার এখন তাহলে কি তোমার বুঝতে হবে যে প্রত্যেকটা এনজাইমের কিন্তু তোমার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেটা খুবই স্পেসিফিক, তাই না? জি ম্যাম। যেমন কোনো এক্সাম্পল দিতে পারবে? যেমন তোমার যখন খাবারটা মুখে ভাঙে তখন সেখানে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইমটা কি বলতে পারবে? সালাইভারি অ্যামাইলেজ, রাইট? সো সালাইভারি অ্যামাইলেজটা আসলে কাজ করে কার উপরে? কার্বোহাইড্রেটের উপর। স্টার্চের উপরে। স্টার্চ বা কার্বোহাইড্রেট, রাইট? ও কিন্তু প্রোটিনের উপরে কাজ করবে না বা লিপিডের উপরে কাজ করবে না, ইটস ভেরি স্পেসিফিক। আবার তোমার উইদাউট সালাইভারি অ্যামাইলেজ তোমার কিন্তু জিহ্বাতে তোমার সাবস্ট্রেটটা বা তোমার শর্করা বা তোমার কার্বোহাইড্রেটটা কিন্তু ভাঙছে না। তার ভাঙা মানে কি, একটা কেমিক্যালি চেঞ্জ হয়ে অন্য প্রোডাক্টে বা নিউট্রিয়েন্টে কনভার্টেড হবে না উইদাউট সালাইভারি অ্যামাইলেজ। একদম ঠিক এভাবেই যেখানে তোমার একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানোর দরকার হয়, সেখানে সব জায়গাতে কি থাকবে? একটা স্পেসিফিক এনজাইম থাকবে, ঠিক আছে? যেমন তোমার যখন প্রোটিন খাও, প্রোটিনটা কিন্তু তোমার লালা থেকে কিন্তু সেটা ফুললি ডাইজেস্টেড হয় না, ডাইজেস্টেড হয় কোথায়? স্মল ইন্টেস্টাইনে, তাই না? সেখানে হচ্ছে তোমার প্রোটিয়েজ এনজাইম নিঃসৃত হওয়ার পরে প্রোটিয়েজ এনজাইম উইল ওয়ার্ক অন প্রোটিন and protein digestions and protein will be degraded, তাই না? সো প্রত্যেকটা এনজাইম কিন্তু ইজ ভেরি স্পেসিফিক ফর স্পেসিফিক ওয়ার্ক, বুঝতে পেরেছো? জি ম্যাম। ক্লিয়ার? এখন তোমাকে বুঝতে হবে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস obviously it's an enzyme because it has AAC, তাই না? In the end of the word, so it is obviously an enzyme, but এটা কোন ধরনের, কি ধরনের এনজাইম, কি কাজ করে অ্যাকচুয়ালি, রাইট? সো এটা নিয়ে আমরা একটু জানবো যে আমরা কেন এএলটি আর এএসটি পড়ছি। এটা অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো ইয়ে আছে, কাজ আছে, রাইট? সো এটা দেখো এখানে কি আছে, অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস ইজ আ
অ্যামাইনেস এনজাইম। এখন আমাকে বলো ট্রান্স অ্যামাইনেস মানে কি? ট্রান্স মানে কি? ম্যাম অ্যামাইনো গ্রুপে ট্রান্সফার করে ট্রান্সফার অ্যামাইনো করবে। গ্রুপটাকে যে ট্রান্সফার করে ম্যাম। ট্রান্সফার করে কিসে ট্রান্সফার করে দেখো তো? কিটো গ্রুপে, তাই না? জি ম্যাম, মানে কেটো গ্রুপে ট্রান্সফার অ্যামাইনো করে। এবং কিটো গ্রুপের মাঝখানে যে ট্রান্সমিশনটা ঘটায় সেটা কে ঘটায়? ট্রান্স অ্যামাইনেস এনজাইম। এবং একটা যদি এক্সাম্পল দিতে বলি, ট্রান্স অ্যামাইনেস এনজাইমের এক্সাম্পল কি হতে পারে? এএলটি, এএসটি, রাইট? জি ম্যাম। বুঝতে পেরেছো? সো তোমাদের জি ম্যাম। আমি তোমাদের একটা কোড ওয়ার্ড শিখিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমরা যদি অনার্স শেষ করে ফেলো, এখন ধরো তোমরা 4th ইয়ারে আছো, এখন তোমাদের কোনো জুনিয়র আসছে ফ্রম ফার্স্ট ইয়ার, একদম প্রথম ইয়ারে। সো এখন তোমাকে বললো ভাইয়া বা আপু, আপনারা তো এই কোর্সগুলো শেষ করে এসেছেন আরো 2-3 বছর আগে, আমাকে একটু বুঝিয়ে দিবেন। এখন তোমার কাছে বই নেই, তোমার কাছে শীট নেই, তোমার কাছে মোবাইল নেই যে তুমি গুগলিং করে বুঝিয়ে দিতে পারবে। কিন্তু তুমি যদি একটা টেকনিক জানো, তাহলে কিন্তু তুমি অটোমেটিকলি ওই জাস্ট মোমেন্টে তুমি তাকে এক্সপ্লেইন করতে পারবা হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইজ। কারণ তোমাকে হচ্ছে পুরো নিশ্চয়ই টপিকটা মুখস্থ করে রাখাটা পসিবল না 3-4 বছর ধরে, কারণ 90 মিনিটসের পরে আমাদের মেমোরি সেল থেকে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায় যে জিনিসগুলো আমাদের আসলে মানে মানে কি বলে অনেক বেশি প্রয়োজন না হয়, ঠিক আছে? যেমন তুমি তোমার পরিবারের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের নাম মনে রাখো, কিন্তু ধরো তুমি 10 বছর আগে বা যে স্কুল থেকে চলে আসছো তাদের নাম মনে নেই, তারা তোমার বন্ধু ছিল, তাদের সাথে তুমি টাচে নেই, তাদের নাম মনে নেই, কেন মনে নেই আমাকে একটু বলো তো? ম্যাম ব্রেন কোনো এবারে অপ্রয়োজনীয় কি বলছেন? স্মৃতি মাথায় রাখে না। ভেরি গুড, কারণ মেমোরি সেলটা এভাবেই মানে ডিফল্টেড, এভাবেই প্রোগ্রামড যে হচ্ছে তোমার যে ইনফরমেশন গুলো তোমার শরীরের মধ্যে, তোমার সারা শরীরের নার্ভ ইম্পালস গুলোর মধ্যে তোমার এটা আন্দোলন সৃষ্টি করবে না, যে তোমাকে সেন্স দিবে না, সেই স্মৃতিগুলোকে ওরা অপ্রয়োজনীয় মনে করে এবং ওগুলোকে ওরা কি করে অটোমেটিক্যালি ইরেজ করে দেয় টু মেক স্পেস ফর ইনাদার ইনফরমেশন। বুঝতে পেরেছো? আর আমরা যেহেতু পরিবারের সান্নিধ্যে থাকি, আমাদের বন্ধুদের সান্নিধ্যে থাকি, সো অটোমেটিকলি আমাদের বারবার একই নাম একই ঘটনা মনে করতে থাকায় তখন আমার মেমোরি সেল, আমার বডি, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমার হোল ওভার দ্য বডি রিকগনাইজ করে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেউ কষ্ট দিক বা সুখ দিক, সবকিছু কিন্তু তোমাকে তোমার সেন্সকে আন্দোলিত করছে, তাই না? সো এগুলো আমাদের মেমোরি সেল কি করে অটোমেটিকলি এগুলো মনে রাখে। এখন তোমাকে যেটা শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড প্রথমে স্প্লিট করবে, মানে ভেঙে ফেলবে, ভেঙে সেটাকে বাংলা অর্থ শেখার চেষ্টা করবে, করার পরে তোমরা কি করবে সেটা নিয়ে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে। যেমন তোমাকে যদি আমি বলি যে মাইক্রোবায়োলজি বলতে আমাকে কি বুঝো, আমাকে একটু প্লিজ বুঝিয়ে বলো। এটা রেকর্ডিং মাইক্রোবায়োলজি শেষ হচ্ছে। করে আসছো ফার্স্ট ইয়ারে, তাই না? কিন্তু এখন তোমাদের কারোরই কিন্তু টপিক গুলো মনে নেই, বাট তুমি যদি জানো যে মাইক্রো এবং বায়োলজিকে যদি আমি ভাগ করে ফেলি, মাইক্রো মানে হচ্ছে একদমই ক্ষুদ্র জীব যাকে আমি কি করব উইথ মাইক্রোস্কোপ দেখতে পারি, নেকেড আইতে খালি চোখে দেখতে পাবো না। আর বায়োলজি মানে হচ্ছে তোমার মানে জীব বিজ্ঞান, মানে তোমার হচ্ছে জীবন বৃত্তান্ত তুমি এক্সপ্লেইন করছো কার? ক্ষুদ্র জীব বিজ্ঞান সম্পর্কে তুমি বলছো, মানে যে সব সম্বন্ধে তুমি দেখতে পাচ্ছ না, যেসব অর্গানিজম তুমি দেখতে পাচ্ছ না তাকে বলবো মাইক্রো অর্গানিজম। এখন আমাকে বলো মাইক্রো অর্গানিজম কে কে? তুমি খালি চোখে কাদের দেখতে পাও না? ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড ফাঙ্গি, রাইট? সো যেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড ফাঙ্গির লাইফস্টাইল, মেটাবলিজম, তারপরে হচ্ছে এদের ডিগ্রেডেশন ক্যাপাসিটিস, এদের হচ্ছে এদের রিপ্রোডাকশনস, এদের হচ্ছে অ্যাপ্লিকেশনস, এদের লিমিটেশনস, এসব নিয়ে হচ্ছে মাইক্রোবায়োলজিতে তোমাদেরকে পড়ানো হয়েছিল, রাইট? এখন তোমার কোনো টপিকই মনে নাই, কিন্তু তারপরেও তুমি জানো কিভাবে মানে ওই মোমেন্টটায় লজ্জিত না হয়ে তুমি কিছু না কিছু বলে তাদেরকে কনভিন্স করতে পারবা। ক্লিয়ার? তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ওয়ার্ড, যে কোনো কিছু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা, বাংলায় বোঝার চেষ্টা করবা, এবং কিছু বেসিক ধারণা মাথায় সেট করে নিবা যে এইটা বলতে গেলে আসলে এটাই বোঝায়, এবং তখন মানে বেসিক বলতে এটুকুই বোঝায়। বুঝতে পেরেছো? যেমন ভাইরোলজি, ভাইরো মানে কি? ভাইরো আসছে ভাইরাস থেকে, and লজি মানে শাখা, যে শাখায় ভাইরাস সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়। ভাইরাস কি রোগ সৃষ্টি করছে, আলোচনা করা ভাইরাস, ভেরি গুড। সো ভাইরাস কি ভাইরাস দেখতে কেমন, কত রকমের ভাইরাস আছে, কোন ভাইরাস কোন রোগের জন্য দায়ী, এসব সম্বন্ধে জানা হয় কোথায়? ভাইরোলজিতে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম।
সো এই টেকনিকটা সবাই মনে রাখবে, এন্ড আমার মনে হয় যে তোমরা ভবিষ্যতে কি তোমাদের কোনো জুনিয়র বা তোমাদের কোনো কাছের কেউ যদি কিছু শিখতে চায়, তাহলে জানতে চায়, তোমরা কিন্তু তৎক্ষণাৎ ইমিডিয়েটলি তখন তোমরা কিছু একটা বলতে পারবে, ঠিক আছে, কনভিন্স করতে পারবে তাদের যে তোমরা জানো ইউ আর স্টাডিং ইন বায়োকেমিস্ট্রি and you know about biochemistry and you can convince your audience, but তারাও কনভিন্সড হবে যে ইউ আর নট গুড ফর, ইউ আর নট কি বলে ওয়ার্থলেস, ইউ নো সামথিং। কারণ হচ্ছে যারা প্রাইভেট থেকে আসছে তাদের একটা ট্যাগলাইন দেওয়া হয়, ও ইউ আর ফ্রম প্রাইভেট, দেন ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বায়োকেমিস্ট্রি, কম্পেয়ারিং উইথ দ্য পাবলিক স্টুডেন্টস, রাইট? যদি তোমাকে বলে জি ম্যাম। জাহাঙ্গীরনগর থেকে আসছো আর প্রাইমারি থেকে আসছো, ও মাই গড হোয়াট আ ডিফারেন্স বিটুইন ইউ এন্ড ইউ, এরকম। বাট তোমাকে যদি প্রুফ করার একটা সুযোগ দেওয়া হয় এন্ড তুমি যদি প্রুফ করতে পারো, দেন ইউ উইল নট বি হিউমিলিয়েটেড। বুঝতে পেরেছো? আমি দিনাজপুরে যে এরকম সবার কাছে ওখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ফোর্থ একজন ছিল, অন মাস্টার্স করছিল আমাদের সাথে, এন্ড ওর সাথে আমার কম্পিটিশন করতো, কারণ ফার্স্ট সেমিস্টার যখন আমি রেজাল্ট ভালো করলাম তখন একটা কম্পিটিশন শুরু হয়ে গেল, এবং আমার ওখানে কিন্তু প্রুফ করতে হয়েছে যে আই এম ফ্রম প্রাইভেট ব্যাকগ্রাউন্ড বাট আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, ঠিক আছে, আই ক্যান কম্পিট উইথ জি ম্যাম। পাবলিক স্টুডেন্টস। সো আমি সেখানে প্রুফ করেছি, এবং আমার সেখানে অনেক পরিচিতি আছে, এখনো আছে। তুমি যদি এখানে বাইগান্স ডিপার্টমেন্টে যে বলো, স্নিগ্ধা নাম বলো, ওখানে আমার আরেকজন বন্ধু ছিল স্নিগ্ধা নামের, তুমি যদি স্নিগ্ধা রানী দাস বলো, ঢাকা থেকে বলো, তাহলে ওরা সবাই চিনবে। কারণ আমি ওখানে ডিফেন্স প্রোগ্রাম হয়, এখানে যেমন প্রেজেন্টেশন বলে না, পাবলিকে বলে ডিফেন্স মাস্টার্স প্রেজেন্টেশন, বুঝতে পেরেছো? সেখানে দুইবার আমি অ্যাঙ্কার ছিলাম এবং ইংলিশে অ্যাঙ্কারিং করেছি। আমার সেখানে হচ্ছে টিচাররা হচ্ছে মানে ইন ফ্রন্ট অফ অডিয়েন্স আমাকে প্রশংসা করেছিল, তো আমার সবকিছু মিলে একটা পরিচিতি ওখানে তৈরি হয়ে গেছে, আমি প্রুভ করেছি, বুঝতে পেরেছো? দেখো মাশাআল্লাহ। তোমাদের প্রাইভেট, থ্যাংক ইউ বাবা। দেখো তোমাদের প্রাইভেটে কিন্তু তোমরা একটা জিনিস ফেস করো, যে হচ্ছে তোমরা পড়ছো ইংলিশ মিডিয়ামে, কারণ তোমাদের সব পড়াশোনা কিন্তু ইংলিশ মিডিয়ামেই হচ্ছে, এই তুমি যা কিছুই পড়ছো, বাংলায় কিন্তু কেউ কিছু পড়ছো না, কিন্তু তোমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় ইংলিশ প্লাস বাংলা মিক্স করে, তাই না? এবং তোমাদের কি হয় জানো, তোমরা ভাইবাতেও বাংলায় কথা বলো, কি হয় এরপরে না কনফিডেন্সটা গ্রো হয় না যে আমরা ইংলিশেও কথা বলতে পারি। সবার কাছে এই একটা এক্সপেকটেশন অ্যাটলিস্ট থাকে যে যারা প্রাইভেট থেকে আসছে দে আর ভেরি গুড ইন ইংলিশ, ঠিক আছে? বাট আমাদের কি হয় জানো, আমরা হচ্ছে কনফিডেন্সটা লুজ করে ফেলি। কিন্তু আমার রেজাল্ট বের হয়েছিল এপ্রিলের 24 তারিখে, আমার 27 তারিখে আমার চাকরিটা হয়ে গেছিল এই ইংলিশ ভার্সনে। আমি কিন্তু কনফিডেন্স নিয়ে এখানে গেছি, আমার কিন্তু আমি কোনো ও লেভেল এ লেভেল করে আসিনি, বা আমার প্রাইভেটে আমার ভার্সিটিতেও আমার টিচার আমাকে ইংলিশে কথা বলার স্কোপ তৈরি করে দেয়নি, বাট তারপর আমি আমার কনফিডেন্সের সাথে এটা করেছি। এখন তোমাদেরকে আমি এগুলো কেন বলছি, এনকারেজ করার জন্য, যে ইউ আর ইন প্রাইভেট ভার্সিটি, বাট এটাতে কিছু যায় আসে না আসলে। তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর স্টুডেন্ট, যেখান থেকে আসো। আর স্টুডেন্টের মেইন দায়িত্বটা হচ্ছে টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড টু শেয়ার হিওর অ্যাকোয়ার্ড নলেজ। তুমি যেটা জ্ঞান অর্জন করেছো সেই নলেজটাকে তুমি শেয়ার করো। যদি তোমার সেই ক্যাপাবিলিটি থাকে এবং তুমি যদি খুব ভালো স্পিকার হও বোথ বাংলা এন্ড ইংলিশ, তাহলে দেখবে ইউ উইল বি গ্রান্টেড। বুঝতে পেরেছো? সবার কাছে ইয়েস ম্যাম। ক্লিয়ার? সো এটা আমি তোমাদেরকে কেন বলি জানো, সেটা হচ্ছে কালকে যেমন একটা মিটিং ছিল, মুর্শিদকে আমি বলেছিলাম না মিটিং এ আছি আমি, একটা জি ম্যাম। 201 ব্যাচের সাথে মিটিং এ ছিলাম। সো হাফিজুর স্যার আছেন আমাদের কন্ট্রোলার যিনি, তো উনি আমাকে হাইলি এনকারেজ করেন যে হচ্ছে আমি এখান থেকে বের হয়ে এখানে ঢুকেছি সব প্রসিডিউর মেনটেন করে, অ্যাপ্লিকেশন করেছি, শর্টলিস্টেড হয়েছি, ভাইবা দিয়েছি, ভাইবাতে পাস করেছি, এবং সেখানে কিন্তু পাবলিকের স্টুডেন্টও ছিল। সবকিছু মিলে আমি এখানে আসছি। তো স্যার হচ্ছে যখন ওদেরকে বললেন যে স্নিগ্ধা আমি কিছু বলতে চাই, আর উনি ইচ্ছা করে এটা আরো আমার সম্পর্কে 2 লাইন বেশি বললেন, যে হচ্ছে ওখান থেকে বের হয়েছে, ওখানে দিনাজপুরে গেছে, তারপর এখানে আসছে। এগুলো কিন্তু আসলে আমাকে হাইলাইট করার জন্য না, এগুলো হচ্ছে তোমাদেরকে এনকারেজ করার জন্য, যে তোমরা প্রাইভেট থেকে বের হয়েও ইউ ক্যান ডু বেটার দেন মি। বুঝতে পেরেছো? জি ম্যাম। তোমাদের এই টেকনিকগুলো যেগুলো শেখালাম, যদি তোমরা ফলো করো, আই থিংক ইউ উইল শাইন ইন লাইফ, মানে এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমাদের এভাবে এনকারেজ করার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য ম্যাম। থ্যাংক ইউ বাচ্চা। কারণ আমি আমার কিন্তু সবাইকে বলি, আমি সবার মানে যখন আমার এই সেমিস্টার যখন ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে,
ক্লাসের মাঝখানে মাঝখানে আমার 202 ব্যাচের একটা ক্লাস ছিল। 202 ব্যাচের রেগুলার ক্লাসে তো ওদের দুদিন করে ক্লাস পায়, আর হচ্ছে তোমাদের ফ্রাইডেতে তোমাদের হচ্ছে কি একদিন করে ক্লাস পাও, সো ওদের আগেই শেষ হয়ে যায়। তো তখন আমি ক্লাস শেষ করে কখনো ডিউ টাইমের আগে যেতেই চাই না, তো যাইওনি। ওদেরকে আমি ইংলিশ পড়াতাম, অন্য কিছু পড়াতাম ওই সম্বন্ধে, মানে এগুলো আমার আমার নিজের থেকে ভালো লাগে যে তোমরা সবকিছু থেকে এগিয়ে যাও, মানে তোমরা যাতে কম্পিট করতে পারো উইথ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস, এবং থ্যাংক ইউ বোঝাতে ম্যাম। পারো যে তোমরা যেখান থেকেই আসো না কেন, মানে তোমরা আসলে ফেলনা না, ইউ আর স্টুডেন্ট, দ্যাটস দ্য মানে মেইন থিং, আর বাকি সব ডাজন্ট ম্যাটার। ম্যাম সত্যি কথা বলতে আমাদেরও এরকম একজন দরকার ছিল যে যাকে দেখবো বা শিখবো। ম্যাম আমাদেরও তো ভেতরে একটা, এমনিতে আমরা ডিপ্লোমা করে আসছি, সেটা আমাদের সব থেকে হচ্ছে একটা ফেইলিওর পয়েন্ট বলা যায়, কারণ আমাদের জব নেই। আমরা হচ্ছে যে যার যার মতো অনেকেই আছে জব করে, কিন্তু ম্যাম ওই যে সরকারি চাকরি বা যাই হোক আচ্ছা আচ্ছা। অনেক কম্পিটিশন তো আছেই ম্যাম। তারপরে এখানে বায়োকেমিস্ট্রিতে পড়তে এসেছি ম্যাম। আপনি যে এখানে আসতে পারছেন ম্যাম, তার জন্য ম্যাম আমরা অনেক বেশি মানে আমাদের নিজেদের কাছে যে না আমরাও চেষ্টা করলে পারবো ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি এটাই শুনতে থ্যাংক ইউ। চেয়েছিলাম। আমি কিন্তু আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে আমার কথাগুলো বলিনি, আমি তোমাদেরকে এনকারেজ করতে বলেছি যে এখান থেকে বের হয়ে যদি কনফিডেন্স থাকা যায় এবং যদি ভালো করে পড়াশোনা করা যায়, তাহলে আর যদি বেসিকটাকে সারা জীবন যদি ধরে রাখা যায়। আমি সবাইকে জানো, আমি যখন ক্লাস নিই আমি সবাইকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বেসিকগুলো মাথায় সেট করে দিই। আমি ওদেরকে বলি যে প্লিজ এই বেসিকটা সেট করে রাখো, বাকি মুখস্থ তো পরীক্ষার আগের রাতে করে পরের দিন বমি করে দিবা, সেই বমি করা জিনিসটা আর আবার গিলতে পারবো না। আমরা যে বমি করি সেটাকে আর গিলি না ম্যাম। না ম্যাম। সেটাই হচ্ছে মেইন কথা, যে আমরা হচ্ছে পরীক্ষার আগের বা 2 দিন আগে পড়তে থাকি, খুব ভালো করে মুখস্থ করি, দেন পরীক্ষা খাতা সেটা আমরা বমি করে দিই, ঠিক আছে। বাট বেসিক যদি আমরা সুন্দর করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আশেপাশে তাকিয়ে, বিজ্ঞান তো আসলে, আর বায়োলজি বায়োকেমিস্ট্রি তো আসলে জীবনের জীবনের কেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি, বায়ো মানে কি লাইফ, কেমিস্ট্রি মানে কি কেমিক্যাল রিয়াকশনস, রসায়ন, তাই না? জীবনের রসায়ন, প্রাণ রসায়ন। সো বায়োকেমিস্ট্রি মানে যদি তুমি প্রাণের সাথে এই সংযোগ ঘটাতে না পারো, বায়োকেমিস্ট্রি পড়ে কিন্তু আসলেই কোনো লাভ নেই। ম্যাম সো এতদিন এটা বুঝি নাই ম্যাম, এখন থেকে ম্যাম আপনার এই সাপোর্টটা যদি পাই তাহলে ম্যাম সেটা আমরা আস্তে আস্তে বুঝে যাব ম্যাম, প্রাণ রসায়ন আসলেই কি ম্যাম। থ্যাংক ইউ বাবা। আর তোমাদের আমি কিছু টেকনিক শিখিয়ে দিব, যে হচ্ছে কিভাবে সবকিছু সম্পর্কে হচ্ছে সবকিছু নিয়ে এগিয়ে যাওয়া যায়, যে ইংলিশেও কথা বলবা স্পন্টেনিয়াসলি, প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে বেসিকটা মনে রেখে দিবা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো, আর যেটা মুখস্থ পড়া সেই মুখস্থটাও আসলে কিভাবে করতে হবে, সেগুলো অনেক টেকনিক আছে, ঠিক আছে, বাট তোমাকে হচ্ছে ফলো করতে হবে, এটাই হচ্ছে কথা। ক্লিয়ার? সো দেখো আমি পড়াচ্ছিলাম অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস, চলে গেলাম কোথায়, তোমাদের এখানে প্রিন্সিপাল মুখস্থ করলেই কিন্তু হয়ে যেত, আর এটা তো করতেই হবে না, জাস্ট 10-এ 10 লিখে দিলে 10-20 মধ্যে তোমার এমনিতেই 17, 18, 16 এমনিতেই পেয়ে যাবা, তাই না? বাট তোমাদের এত কথা আমি কেন বললাম, কারণ যাতে তোমরা এই একটা কথার জন্য যাতে তোমরা বাকি সাবজেক্ট গুলোতে কি বলে বেনিফিটেড হও, ওখানে যেন এটা প্রয়োগ করতে পারো, এই জন্যই আমার এত কথা বলা, বুঝতে থ্যাংক ইউ পেরেছো? ম্যাম। ম্যাম একটু কষ্ট ছিল আমার ফার্স্ট সেমিস্টারে, আমি একটু আক্ষেপ করতাম যে আমাদের শুভ্র স্যার, তারপর আমাদের যে রুবেল স্যার, ওনারা অনেক ভালো স্যার, কিন্তু আমাদের ভার্সিটি থেকে বেরোয় কি শুধুমাত্র তাদেরকে ইনস্ট্রাক্টর হিসেবে রাখবে নাকি লেকচারার হতে, মানে আমাদের ভার্সিটি থেকে বেরোয় আমাদের কোনো লেকচারার হচ্ছে না। বিষয়টা একটু কষ্ট লাগতো ম্যাম, যে আমরা কি তাহলে আমাদেরকে তারা গোনে না, মানে সেটা কি আমরা শুধু প্রতিষ্ঠানে যাচ্ছি ব্যবসায়িক পণ্য হিসেবেই ব্যবহার হচ্ছি, নাকি আমাদের ভিতর কিছু নাই নাকি কি? এটা আপনাকে দেখে ম্যাম অনেক ভালো লাগছে। প্লাস গত থ্যাংক ইউ কিশোর। সেপ্টেম্বরের মধ্যে রুবেল স্যারের সাথে কথা হলো, বললো আপনার কথা যে আপনি আসবেন। তো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে বেরোয় আমাদের কোনো স্কোপ আছে, যেখানে নিজেদের ভার্সিটিতে যদি নিজেদেরকে মানে মূল্যায়ন না করতে পারি, আমি এখানে খুব কষ্ট লাগতো। এটাই শোনো, তোমাকে মূল্যায়ন কখন কেউ করবে জানো? যখন তুমি নিজের মূল্যায়ন নিজে আগে দিবে, যখন তুমি নিজেকে আগে নিজেই যখন নিজেকে সাপোর্ট দিবে, নিজেকে যখন তুমি বলবে আয়নার সামনে দাঁড়িয়ে ইউ আর দ্য বেস্ট এন্ড ইউ উইল বি দ্য বেস্ট, তখনই তোমাকে কেউ বেস্ট বলবে। আর তুমি যদি সবসময় নিজে গুটিয়ে রাখো, ও মাই গড আই এম ফ্রম প্রাইভেট এন্ড আই ক্যান নট কম্পিট উইথ দ্য পাবলিক স্টুডেন্টস, ও মাই গড আই হোয়াট আই শুড ডু, তখন কি হবে জানো? তোমার এই কনফিউজিং ক্যারেক্টার তোমার এক্সপ্রেশনের মাধ্যমে তোমার বাইরে বের হয়ে আসবে, এন্ড নোবডি উইল অ্যাকসেপ্ট ইউ, বুঝতে পেরেছো? তো তুমি যে জায়গাতে যাবা, ইউ মাস্ট বি কনফিডেন্ট ফার্স্ট, and then you have to show your knowledge skill, and then you can convince your audience, your judge,
and you will be your desired position, right? Yes, ma'am. দেখো বাকি লাইন কিন্তু তোমরা পড়ে পড়েই বুঝতে পারবা আসলে এ কি, এর কাজ কি। বাট যেটা তোমাদের বোঝানো দরকার ছিল, আমি যেটা পড়ে বুঝতে পেরেছি যে তোমাদের এগুলো লাইন লাইন পড়িয়ে আমি অবশ্যই এটা ভালো করে বুঝা দিতে পারবো যে আসলে এএলটি হচ্ছে একটা এনজাইম, যেটা হচ্ছে তোমার ব্লাডে বা তোমার প্লাজমায় বেড়ে গেলে বোঝা যায় যে এটা লিভারে তোমার অসুখ হয়েছে, লিভার ডিজিজ হয়েছে। সো দ্যাটস ইট, ক্লিয়ার? বাট তোমাকে আমি জাস্ট এই একটা এক্সাম্পল মাধ্যম করে তোমাকে জাস্ট একটা ওভারঅল একটা কথা বলার জন্যই এত কথা বলা আর কি। তোমরা জানি না বিরক্ত হলে কিনা, না ম্যাম, বাট আমার মনে না হচ্ছে ম্যাম, ইম্পসিবল। ম্যাম ওকে, তোমরা জাস্ট এটা পড়ার জন্য মনে রাখো যে এএলপি কে অনেক নামে চেনা হয়, এটা আসলে মুখস্থই করতে হবে কি কি নামে চেনা হয়। বাট ফার্স্ট কথা হচ্ছে এটা ট্রান্সঅ্যামাইনাস এনজাইম। ট্রান্সঅ্যামাইনাসের কাজই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো গ্রুপে হচ্ছে কনভার্ট করা, দ্যাটস ইট, ক্লিয়ার? এবং এই অ্যালানিন ট্রান্সফারেজ এমাইনেসটা কোথায় পাওয়া যায়, কেন এটা বেড়ে গেলে আসলে কোন রোগকে ইন্ডিকেট করা হয়, এই রিঅ্যাকশনটা আসলে কি, এটাই হচ্ছে প্রিন্সিপাল। এটা আমি তোমাকে লাইন বাই লাইন পড়ে আসলে বাংলা পড়ে তার মানে বলার কিছু নেই, এটাই হচ্ছে বেসিক। বুঝতে পেরেছো? জি ম্যাম। এখন তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো দেখো আমি এই লাইনটা, আমার কাছে তো শীট আজকে আসছে এবং আমি তোমাদের এই লাইনটা আমি পড়ে আমার মনে হয়েছে এটাই হচ্ছে বেসিক। তো তোমাদের দেখো আমি যদি এখন বলি অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস ইজ এ ট্রান্সঅ্যামাইনেস এনজাইম এন্ড অ্যামাইনো কি এর নাম একটা নাম হচ্ছে অ্যামিনো ট্রান্সফারেজ এন্ড, মানে আমি যদি বারবার একই জিনিস মুখস্থ করতে থাকি আমি কিন্তু বেসিকটা বুঝতে পারবো না। বেসিকটা বোঝার আসলে উপায় কি? বেসিকটা বোঝার উপায় হচ্ছে ফার্স্টে তুমি ইংলিশটাকে ইংলিশের মতো করে উইদাউট মেকিং এনি বাংলা সেন্টেন্স আর বাংলা ওয়ার্ড তুমি জাস্ট এই পুরো জিনিসটাকে পড়ো, একবার দুইবার পড়ো, পড়ে তোমার নিজের মধ্যে একটা বন্ধু ক্রিয়েট করো যাকে তুমি বুঝাচ্ছ যে বুঝছিস অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ হচ্ছে একটা ট্রান্সঅ্যামাইনেস এনজাইম। ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমের কাজটা হচ্ছে তোর অ্যামিনো গ্রুপকে কিটো গ্রুপে কনভার্ট করবে এবং এটা হচ্ছে তোর তোর মানে মেইনলি পাওয়া যায় হচ্ছে প্লাজমাতে। যদি এটা প্লাজমাতে অত্যধিক পরিমাণে পাওয়া যায় তার মানে হচ্ছে তোর লিভার ডিজিজ আছে, তোকে লিভার ডায়াগনোসিস করতে হবে এবং লিভারের ট্রিটমেন্ট করতে হবে। সো দ্যাটস ইট, ক্লিয়ার? তো তুমি যখন তোমাকে বুঝাবে ব্যাপারগুলো কিন্তু তখন আরো বেশি মনে থাকবে। তোমাকে কি বলেছি, একটা হচ্ছে মনে রাখা আর একটা হচ্ছে মুখস্থ রাখা, বোথ আর নট সেম। মনে রাখতে হবে সারা জীবনের জন্য, মুখস্থ করতে হবে পরীক্ষায় ভালো নম্বরের জন্য। এই দুইটা পয়েন্ট সারা জীবন মনে রাখবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। আর এই যে রিঅ্যাকশনটা দিয়েছে না যে তোমার অ্যালানিনকে দেখো, অ্যালানিন তো নিশ্চয়ই একটা অ্যামাইনো অ্যাসিড, তোমরা জানোই। অ্যালানিনকে তোমরা কিসে কনভার্ট করেছে দেখো, পাইরুভেট। পাইরুভেটের মধ্যে কি আছে, কিটো গ্রুপ আছে, ঠিক আছে? এই যে আলফা গ্লুটামেটে কনভার্ট করেছে পাইরুভেট এবং আলফা, সরি পাইরুভেট না, গ্লুটামেটে কি আছে, কিটো গ্রুপ, সি ডাবল বন্ড ও, দ্যাটস দ্য কিটো গ্রুপ, ঠিক আছে? সো এই এনজাইমটা এখানে নামটা দেয়া নেই, তোমরা এখানে নামটা দিয়ে দিবা যে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস এনজাইম। যে এনজাইমটার কাজ হচ্ছে এখান থেকে কনভার্ট করে কিটো গ্রুপে কনভার্ট করা, অ্যালানিনকে কিটো গ্রুপে কনভার্ট করা, দ্যাটস ইট। ম্যাম প্রিন্সিপাল তোমাদের শেষ। ম্যাম এখানে একটা কথা ছিল, হুম। এটা তো মানে অ্যালানিনকে কিটো গ্রুপে কনভার্ট করলো, এখন গ্লুটামেট তো একটা কিটো গ্রুপ, এখন গ্লুটামেটকে কে আবার অ্যালানিনতে কনভার্ট করতে পারবে? এটা তো রিভার্সিবল রিঅ্যাকশন দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এটা তোমার এটা তোমার হচ্ছে এই যে কনভার্সন আছে না, এখান থেকে আবার এটা কনভার্ট করবে, কিন্তু এটা মনে হয় সেম এনজাইম না, ঠিক আছে? জি ম্যাম। সেম এনজাইমের কাজটা করবে না, কিন্তু এই যে রিভার্সিবল অবশ্যই এটা তোমরা টিসি তোমরা কোন একটা সাইকেল এটা পড়তে পারবে, ক্রেবস সাইকেলে না কোথায় এরকম একটা আছে, জানি না আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট এটা এখান থেকে জি এখানে ম্যাম, যেমন করা সম্ভব। এনজাইম আছে। হ্যাঁ, কিন্তু সেম এনজাইম হবে না, এই অন্য এনজাইম এই কাজটা ma'am. করে আবার অ্যালানিনে কনভার্ট করে দিবে, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি, ঠিক আছে। সো সিমিলার ওয়েতে এএসটিও তাই। মানে এএলটি থেকে এএলটির ব্যাপারটা হচ্ছে তোমার লিভারে এত খুব বেশি পরিমাণে থাকে, স্কেলেটাল মাসেলে বা হার্ট মাসেল এটার পরিমাণ খুবই কম থাকে। তার মানে প্লাজমাতে যদি তোমার এএলটি পাওয়া যায় তার মানে এটা বোঝাই যায় যে
লিভার ডিজিজ হয়েছে। বাট এএসটি ক্ষেত্রে কি হয় জানো, এএসটি লিভারে আছে, হার্ট মাসেলে আছে, মানে হার্টে আছে, মাসেল আছে। সো যখন এএসটি লেভেল বেড়ে যায় তখন অত বেশি আসলে ওভাবে বোঝা যায় না যে আসলে এটা এক্স্যাক্টলি লিভার ডিজিজই হয়েছে, এটাকে আমার ফার্দার স্টাডি করতে হয়। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্সেস এএসটি এবং এএলটির মধ্যে, বাকি সব একই। বুঝতে পেরেছো দুটোই এনজাইম? ম্যাম এই জি কথাটা একটু আবার ম্যাম। বলেন, ম্যাম এই কথাটা একটু আবার একটু বলেন। হ্যাঁ, এটা আমি আবার বলছি। যেমন ধরো মানে এএলটি যেটা, হ্যাঁ, এএলটিটা হচ্ছে লিভারে বেশি পরিমাণে থাকে এবং অন্যান্য জায়গায় খুব একদম নগণ্য পরিমাণে থাকে। সো তোমার যদি প্লাজমাতে এএলটি লেভেলটা বেড়ে যায় তার মানে হচ্ছে এটা একদম স্পেসিফিকলি ইন্ডিকেটই করে তোমার লিভার ডিজিজ হয়েছে, হয়তোবা এর জন্য ফার্দার কোনো ট্রিটমেন্ট বা ফার্দার কোনো ডায়াগনোসিস দরকার হয় না। বাট এএসটির ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি জানো, এএসটি হচ্ছে লিভারে আছে, তোমার স্কেলেটাল মাসেলে আছে, কিডনিতে পাওয়া যায়, ব্রেনে পাওয়া যায়, রেড ব্লাড সেলে পাওয়া যায়, হার্টে পাওয়া যায়। সো কি হয় যখন তোমার প্লাজমাতে এটা বেড়ে যায় ওইটা একেবারে শিওর হওয়া যায় না যে এটা লিভার ডিজিজের কারণে হয়েছে বা হার্ট ডিজিজের কারণে হয়েছে, এটার জন্য আবার ফার্দার স্টাডি করতে হয়। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্সেস, ঠিক আছে? জি ম্যাম জি একদম ম্যাম। বুঝতে এটা নিয়ে আমার মনে হয় না আর কিছু পড়া আছে, কারণ তোমরা এখান থেকে অ্যাসাইনমেন্ট করবে, এটা থেকে ফাইনালে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? যেটা বোঝায় সেটা এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই তো। আর হচ্ছে ম্যাম তাহলে আমাদের ফাইনালে কোশ্চেন আসবে কোথা এমআইএলএস থেকে? থেকে ওটা আমি পড়াচ্ছি। হ্যাঁ, এমআইএলএস থেকে আসবে, এমআইএলএস এর অংশটুকু পড়াচ্ছি। তোমাদের অনেক সময় নিয়ে ফেললাম আসলে আজকে। না ম্যাম, ঠিক আছে ম্যাম। আর আর হচ্ছে দেখো এখানে হচ্ছে রিএজেন্টের যে কথাগুলো আছে না, হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা কিরকম কিভাবে কি প্রসিডিউর ফলো করব বা কোন কোন বিষয়গুলো হাইলাইট করব? আচ্ছা, অ্যাসাইনমেন্টটা মানে কি জানো? অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে টিচাররা তোমাকে একটা টপিক দিবে, তোমাদের পার্সোনাল অপিনিয়ন গুলো তারা অ্যাসেস করবেন যে আসলে এই টপিকটার এগেনস্টে ফারিয়া কি ভাবছে, শাখাওয়াত কি ভাবছে, লিমন কি ভাবছে, তাদের ভাবনাগুলো আলাদা হওয়া উচিত। এই জন্য সবাই তোমাদেরকে দেখবা সবসময় বলে অ্যাসাইনমেন্ট প্লিজ কপি করো না, অ্যাসাইনমেন্ট প্লিজ কপি করো না। যদি কপি করো তাহলে আসলে তোমার আইডিয়া শেয়ারিং এ কোনো জায়গায় থাকে না। বুঝতে পেরেছো? ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিছেন ওটা কি আসলে ল্যাব রিপোর্ট আকারে করব নাকি অ্যাসাইনমেন্ট আকারে করব, মানে অ্যাসাইনমেন্ট প্রসিডিউর? আকারেই করো, অ্যাসাইনমেন্ট 1 এন্ড অ্যাসাইনমেন্ট 2 দিয়ে অ্যাসাইনমেন্ট জি আকারেই ম্যাম, করো। আমরা কিন্তু ম্যাম ল্যাবে যেভাবে করো ওভাবে কিন্তু করবো না ম্যাম, আমরা জাস্ট ওই টপিকের উপর কিছু কথা লিখবো আর কি। হ্যাঁ, কিছু কথা বলতে তোমরা যে আমি বললাম তোমরা এএলটি এএসটি জি সম্পর্কে ম্যাম। যদি তোমরা শীট থেকেই লিখো তাহলে কিন্তু সেটা প্রপার না ম্যাম অ্যাসাইনমেন্ট তা হলো তো, না, জি ম্যাম তা তো অবশ্যই না, কিন্তু ম্যাম ঠিক এই আছে? টেস্ট গুলো আমরা এখনো করিনি, মানে এএসটি এলটি এখনো ল্যাবে করিনি, সেহেতু আমরা ম্যাম প্রসিডিউর গুলো দিতে প্রসিডিউর তো পারবো না। কেন লিখবা না, প্রসিডিউর তো জি লিখবা ম্যাম। না, প্রসিডিউরে জি ম্যাম। যাবাই না, কারণ তোমাকে বলাই হয়েছে যে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেসটা কি, এর জি ম্যাম ইতিহাস এটা কি, সম্বন্ধে লিখবো আর কি। এটা প্রথমে কে আবিষ্কার করেছিল, তাহলে এর কাজগুলো কি, এটা বাড়লে কি হয়, এটা কমলে কি হয়, এর জি রেফারেন্স ম্যাম। ভ্যালু মেনে কি ওমেনে কি, বুঝতে পেরেছো? জি এগুলো নিয়ে ম্যাম তোমরা ঠিক আছে। বিশদভাবে লিখবা, ঠিক জি আছে? ম্যাম বুঝতে পারছি। আর ম্যাম মাইক্রোসফট ওয়ার্ডে করে দিব, ইমেইল করে দিব? না না না, ইমেল না, ইমেল না। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, সেটা হয়তো কেউ কেউ মিস করে গেছো। এটা হচ্ছে যেহেতু এটা আমার সাবজেক্ট, আমি জাস্ট ক্লাসটা নিচ্ছি এবং তোমাদের তারপরে হচ্ছে শুভ্র ভাইয়ের কাছে, শুভ্র স্যারের কাছে তোমরা হচ্ছে এটা হার্ড কপিটা জমা দিয়ে আসবা। যখন তোমরা হচ্ছে ক্লাস করতে আসবে না তখন এটা নিয়ে আসবা, বা ফাইনাল পরীক্ষার সময় নিয়ে আসলেও হবে, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ, এটাই বলতেছিলাম। আমাদের এমনি সময় কম, তো এর মধ্যে আমাদের ঢাকায় যেতে হবে, প্লাস ওখানে হ্যাঁ, তোমরা যখন ক্লাসে আসবা তখন হচ্ছে হাতে করে এটা নিয়ে আসবা, এটাই, ঠিক আছে? তোমাদের ক্লাসের টাইম তো বলে দেওয়া হচ্ছে না, তোমাদের ক্লাস কবে হবে? 30 প্র্যাকটিক্যাল তারিখ 30 দুইটা তারিখে। থেকে, আচ্ছা, তোমরা 30 তারিখেও দিতে পারো। আর পরীক্ষা তোমাদের কি 2 তারিখ না 6 তারিখ? 9 তারিখ। 9 তারিখ। 9 তারিখ। তো তোমরা চাইলে 9 তারিখও নিয়ে আসতে পারো বা 30 তারিখও নিয়ে আসতে পারো। সেটাই বেটার হয় ম্যাম, কারণ এত 2-1 দিনের মধ্যে, তাহলে হ্যাঁ কালকে হ্যাঁ, একদিন আমি অবশ্য তোমাদেরকে 2 দিন আগেই ফোন করে বলে দিয়েছিলাম মোর্শেদকে। আর মোর্শেদকে সেদিন আমি হয়তো জি ম্যাম। রিপোর্ট আকারে লিখবো নাকি কি? ম্যাম আমি সবাইকে বলে হ্যাঁ দিয়েছি ম্যাম, আপনি বলেছে। বলার সাথে হ্যাঁ সাথে হ্যাঁ, ল্যাব বলেছি। রিপোর্ট না, ল্যাব রিপোর্ট না, তোমরা হয়তো মিস করে গেছো। ল্যাব রিপোর্ট না, অ্যাসাইনমেন্ট করবা এটা। এএলটি এবং এএসটি এর উপরে অ্যাসাইনমেন্ট। ল্যাব রিপোর্ট করতে গেলে তোমার প্রসিডিউর সহ লিখতে হয়, এটা তো প্রসিডিউর লিখছো না, এটা অ্যাসাইনমেন্ট করছো। মানে একটা টপিক তোমাকে দেওয়া হয়েছে, এই টপিক সম্পর্কে তুমি তোমার আইডিয়া গুলো যেখান থেকে নিয়ে এসে তুমি কিভাবে এটাকে শেয়ার করে এটাকে এস্টাবলিশ করতে পারো। যেমন আমাদেরকে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয় তাই না টিচারদেরকে, যে সিলেবাস অনুযায়ী তোমার টিচার স্টুডেন্টকে পড়াও। এখন এটা রেফারেন্স বুক দিয়ে দেওয়া হয়। সো আমরা কি করি, বুক থেকে, গুগল থেকে, সব জায়গা থেকে, স্লাইড শেয়ার থেকে, এখান থেকে ওখান থেকে নিয়ে তোমাদেরকে আমরা আমাদের মতো করে তোমাদের আইডিয়া গুলো শেয়ার করি, বোঝাতে সাহায্য করি, তাই না?
এক এক টিচার এক এক রকম করে বোঝান। তো এই জন্য কেউ কোনো টিচার তোমাদের কাছে প্রিয় হন, কোনো টিচার তোমাদের কাছে কম প্রিয় হন, বুঝতে পেরেছো? তো তোমাদের সবার কাছে একটা একটা টপিক দেওয়া আছে, তোমরা তোমাদের মতো আইডিয়া শেয়ার করে এই টপিকটাকে এস্টাবলিশ করবা। দ্যাট ইজ অ্যাসাইনমেন্ট। এবং তোমাদের ম্যাম অ্যাসাইনমেন্ট লেখার আমি একটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি হয় জানো, একটা পারফেক্ট অ্যাসাইনমেন্ট তোমার পাবলিকে যেটা ফেস করবা, ওখানে হচ্ছে তোমাকে অ্যাসাইনমেন্টের ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে, যে তুমি কেন এটা লিখছো, ইন্ট্রোডাকশন হিসেবে। লেখার পরে তুমি তোমার মাঝখানে তোমার ডেভেলপমেন্ট সেকশনে তুমি তোমার অ্যাসাইনমেন্টটাকে তুমি ডেভেলপ করলে তোমার মতো করে, এবং লাস্টে তুমি যেহেতু এই লাইনগুলো তোমার থেকে বের করোনি, তুমি কারোর কাছ থেকে ধার নিয়েছো, সেখানে এই জন্য রেফারেন্স দিতে হয় লাস্টে। এটাই। একটা ম্যাম লাস্ট কথা ছিল আমার। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম একটা লাস্ট কথা ছিল ম্যাম, দেখা যায় কি অ্যাসাইনমেন্ট যখন করতে যায় কোনো রেফারেন্স থেকে বা কোনো গুগল লিংক থেকে যখন করতে যায়, দেখা যায় যে আমি যা করছি শীটের সাথে হুবহু ওটা মিলে গেছে, কিন্তু আমি আদৌ শীটটা দেখিনি। আবার দেখা যায় আমি যেটা করছি আমার এক ফ্রেন্ড ওই একই জিনিস করছে, কিন্তু ওর সাথে ওর অ্যাসাইনমেন্ট আমি দেখে করিনি, মানে আলটিমেটলি তার মিলে মানে যায় অনেক হচ্ছে, সময়। সেক্ষেত্রে তার মানে আসলে আমি বলি তার মানে হচ্ছে তোমরা শুধুমাত্র একটা সাইটেই যে হচ্ছে ওখান থেকে সবাই কালেক্ট করছো, তোমরা কিন্তু ডিপে যাচ্ছ না। ওখানে কিন্তু নিচে অনেক রেফারেন্স দেয়া থাকে, প্রত্যেকটা রেফারেন্স যদি তুমি আলাদা আলাদা করে সাইটগুলো ওপেন করো তোমার মানে ল্যাপটপে, দেখবে যে আরো অনেক ডিটেইল ইনফরমেশন পাচ্ছ। তো তোমরা যারা কষ্ট বেশি করবে তারা ইনফরমেশন বেশি দিবে, আর যারা কষ্ট কম করবে, তারা যারা কমন গুগল থেকে যারা তোমার কি জানি উইকিপিডিয়া থেকে নিবে, তারা তো সবাই একই হবে। জি ম্যাম, বুঝতে পেরেছো বুঝতে পারছি ম্যাম। ডিফারেন্সটা আর কোথায়? আরেকটা কথা, যারা তোমরা কপি পেস্ট করো তাদের একটা প্রবলেম আছে, ওখানে রেফারেন্স থাকে উপরে 1 2 3, নিচে আন্ডারলাইন করা থাকে, কালার চেঞ্জ করা থাকে, তোমরা জাস্টিফাইড করো না এবং কপি করে ওভাবেই পেস্ট করে ফেলো। এইভাবে কিন্তু আসলে অ্যাসাইনমেন্ট দেওয়ার নিয়ম নেই, এবং এটা দিলে কিন্তু তোমার দেখবা যে দেখতেও সুন্দর হয় না, আর এটা উচিত না, এবং এখানে মার্কস কিন্তু অর্ধেকেরও বেশি এমনিতেই কমে যায়। বুঝতে পেরেছো? তোমাকে ফার্স্টে কি করতে হবে, নিউ রোমানে 12 ফন্টে জাস্টিফাইডে একদম জাস্টিফাইড করে আন্ডারলাইন গুলো উঠিয়ে দিয়ে, তারপরে হচ্ছে রেফারেন্স 1 2 3 উপরে ওগুলো সব কেটে ফেলতে হবে, কারণ তুমি তো ওভাবে রেফারেন্স করছো না, ইন্ডিকেট করছো না, তাহলে কেন ওগুলো কপি পেস্ট করছো? 1 2 3 জি নিচে কিন্তু 1 2 3 রেফারেন্স গুলো দেয়া, তুমি তো ওভাবে রেফারেন্স দিচ্ছ না। সো তোমরা যখন কপি পেস্ট গুলো করবে তখন এই জিনিসগুলো খেয়াল রাখবে। ক্লিয়ার? হার্ড কপিতে করলে তো এই প্রবলেম গুলো হবে না আর। যারা হাতে লিখে যাতে তো কোনো প্রবলেম নেই, বা যারা হচ্ছে অনেকে আছে না যে কপি করে তোমরা ওয়ার্ড ফাইলে নিয়ে তারপর প্রিন্ট করে দিবা, তাদের ক্ষেত্রে বলছি আর কি। ম্যাম ওয়ার্ড ফাইল করে প্রিন্ট করে দেয়া আর হচ্ছে হাতে লিখে দেয়া দুটাতে কি অন্য মানে দুই দৃষ্টিতে দেখা হবে নাকি জিনিসটা একই দৃষ্টিতে দেখা হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে কি, হাতে লেখাটাকে হচ্ছে বেশি প্রেফার করা হয়, কারণ হচ্ছে অনেকেই আছে যে শুধুমাত্র কপি করে পেস্ট করে দিয়েছো, কিন্তু হাতে লিখলে কিন্তু কষ্ট করে একবার হলো দেখে দেখে লিখতে হয়। তো তুমি একটা লাইন হলো বা একটা ওয়ার্ড হলো মাথার মধ্যে ম্যাম কপি পেস্ট করতে গেলেও ম্যাম ওখানে অনেক কিছু দেখা গেছে নিজের মতো এডিট করে দিতে হয়, অনেক কিছু আছে মানে অনেক কিছু চেঞ্জ করে দিতে হয়, একেবারে হুবহু তো পাওয়া যায় না সবকিছু। হ্যাঁ, কিন্তু সবাই প্রেফার করে হচ্ছে একবার করে পড়ে নিজের মতো করে লিখতে। তাহলে আর প্রতিদিন আসলে ল্যাবে দেয়া থাকে এবং বাফার নিতে হবে, তারপরে সাবজেক্ট গুলো মিক্স করতে হবে, তারপরে তোমার হচ্ছে টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, এবং তারপর ওডি নিতে হবে। তো এই স্টেপগুলো না মুখস্থ করার কিছু নেই। তোমার কাছে একটা ডকুমেন্ট থাকবে, তুমি তোমার আইডিয়া গুলোকে ওই ডকুমেন্ট করে এস্টাবলিশ করবে। এটাই হচ্ছে রিসার্চ, ল্যাবের কাজ, ল্যাব ওয়ার্ক, এটা মুখস্থ বিদ্যা নয়। তো এগুলো দেখে দেখে পড়ানোর কিছু নেই আসলে। এখানে যেগুলো পড়াচ্ছি এখান থেকে তোমাদের হচ্ছে ফাইনালে 15 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে? এমআইএলএস থেকে। স্যালারি এমআইএলএস তুমি বুঝতেই পারছো, শুরুতেই আমরা বলেছি স্যালারি এমআইএলএস কাজ কি। এটা স্টার্স কে ভেঙে মানে এটা মুখে তোমার স্যালারি থাকে, স্টার্স কে ব্রেকডাউন করবে। পুরোপুরি কিন্তু ওরা ভাঙতে পারে না, জাস্ট এটা একটা ভেঙে ওরা হচ্ছে কি করে স্টোমাকে মানে করে দেয়, তাই না? ইসোফাগাসে স্টোমাকে যায়, স্টোমাকে যে আবার ওখান থেকে এসিএল নির্গত হয় এবং ওটাকে আরো বেশি মানে একটু দহন করে ফেলে, এবং সেখান থেকে যায় হচ্ছে লিভার থেকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, ওখানে যে ফাইনালি ডাইজেস্টেড হয়। সো এই হচ্ছে প্রক্রিয়া, তোমাদের ডাইজেশন হয়তো পূর্ব মেটাবলিজমে। ব্যাপারটা হচ্ছে এটাই, জাস্ট এটা তো তোমরা তো জানোই এমএলএসটা আসলে কি। এটা এনজাইম, obviously enzyme, and key found in human saliva which breaks down many polysaccharides. তোমরা তো অলরেডি বলেছো সবাই, তো এটা নতুন করে বলার কিছু নেই। আর যেটা হচ্ছে তোমাদের
রেফারেন্স ভ্যালুটা দেখো, সিরামে আছে কত 40 থেকে 140 ইউ/এল, মানে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এর কিছু করার নেই, পরীক্ষার জন্য এগুলো মুখস্থ করতে হবে। এটা কিন্তু তোমাদের সারা জীবন কেউ ধরবে না যে আচ্ছা বলতো যে ওই সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে কি পড়েছিলি, ওই সিরামে স্যালামিরামের পরিমাণ কতটুকু থাকে এটা বলতো। ম্যাম একটা কোশ্চেন ম্যাম, বলো। ম্যাম এইখানে যে রেফারেন্সেস গুলো দেওয়া হয় এটা কি আসলে ইন্টারন্যাশনালি যেটা থাকে এইটা, নাকি পার্টিকুলারলি দেশে যেটা চলে সেটাও অনেক জায়গায় ব্যবহার করে ম্যাম? ব্যাপারটা কি জানো, বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে না তোমার হচ্ছে হিউম্যান সার্ভে করে, হিউম্যান সার্ভে করে ওই দেশের ওই কান্ট্রির একটা সেট আপ করে। যেমন ধরো ভৌগোলিক অঞ্চল ভিত্তিক কিন্তু মানুষের মানে তোমার রিসার্চ কিন্তু চেঞ্জ হয়, রাইট? যেমন এই জি ম্যাম, এলাকার জি মানুষের ম্যাম। ঠান্ডা বেশি, সো এই এলাকায় মানুষের এই জিনিসটা বেশি বা এই জিনিসটা কম, সো ভৌগোলিক এলাকা অনুযায়ী তোমার মানুষের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো চেঞ্জিং হয়। এখানে একটা আলটিমেট একটা মানে তোমার ইউনিভার্সাল একটা দিয়ে দেওয়া আছে, আমি জানি না শিওর যে এটা বাংলাদেশের উপরে সার্ভে করে এখান থেকে দিয়ে দেওয়া কিনা, নাকি ইউনিভার্সাল একটা দিয়ে দেওয়া, কিন্তু আমাদের উচিত আসলে কি জানো, কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তোমাদের সামনে স্টাবলিশ করতে গেলে আগে একটু সার্ভে করে নেওয়া, একটু রিসার্চ করে নেওয়া, যে ঠিক আছে আমি 1 লাখ পিপলকে রিসার্চ করি, এই জিনিসগুলো মিলে কিনা একটু দেখি। বুঝতে পেরেছো? তবে ম্যাম আমাদের আমাদের কি মানে প্রত্যেকটা আঞ্চলিক ভাবে এটা বেশি গুরুত্ব দেওয়া উচিত না ম্যাম? যেমন এটা তো অবশ্যই উচিত, কারণ তোমাদের এটি তো তোমাদের কাজ, আগামী জি ভবিষ্যৎ, ম্যাম, ইয়েস আগামী এটাই তো কাজ। ভবিষ্যৎটাই হচ্ছে, আগামী ভবিষ্যৎটা তো এদের উপরে ডিপেন্ড করবে যে কোনো কিছু বইয়ে দেওয়া হচ্ছে তার উপরে ভিত্তি না করে, চোখ বন্ধ না করে সেটাকে আমি আবার রিসার্চ করি। রিসার্চ মানে কি? পুনরায় খোঁজা, পুনরায় সেটাকে তুমি খুঁজে নতুন কিছু আবিষ্কার করো। যদি সেখানে ফেলিয়ারও হও সেটাও কিন্তু একটা রেজাল্ট, কারণ তুমি এই পথ দিয়ে যে ফেলিয়ার হয়েছো, তোমার পরবর্তীতে যারা কাজ করবে তারা ওই পথটা অনুসরণ না করে অন্য পথে হাঁটবে। তো তুমি ওই পথটা যদি আগে থেকে ক্রিয়েট করে না রাখতা, ওরা ওই পথেই হাঁটতো, ওরাও ফেলিয়ার হতো। রিসার্চের রেজাল্ট কখনো ফেল হয় না, রিসার্চের রেজাল্ট পুনরায় কোনো মানে একটা আসে। তুমি ধরো এক্সপেক্টেড রেজাল্ট করেছিলে যে এটা হবে, তুমি এখানে পৌঁছাতে পারবা, বাট তুমি এখানে পৌঁছাও নি, তুমি তোমার কাছে মনে হচ্ছে যে আমি তো ফেল করলাম, বাট ইউ আর নট আ ফেলিয়ার, ইউ ডিড দ্যাট পার্ট। বুঝতে পেরেছো? কারণ তুমি যদি ওই পথটুকু না করতে, অন্যরা এসে ওই পথেই হাঁটতে এবং ওই পথে এসে তোমার আলটিমেট এক্সপেক্টেড রেজাল্টটা কিন্তু পেতো না। সে তখন কি করবে, অন্য ওয়ে বা কিছু কি করবে, সেখানে হচ্ছে কিছু তোমার বাড়াবে বা কমাবে, তাই না? কিছু চেঞ্জ করবে বা অন্য ওয়ে ফলো করবে। এভাবেই তো রিসার্চ, তো এভাবেই রিসার্চ কিন্তু একদিনে হয় না। ক্লিয়ার? জি ম্যাম। আর এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে এই টেবিলটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? কারণ একা পড়ে এটা বুঝবা না। জি ম্যাম। যেমন তোমাকে প্রথমে ল্যাবে যেই তোমাকে হচ্ছে যে ওয়াটার বাথটা আছে, ওয়াটার বাথটা একটু অন করে রাখতে হবে, কারণ হচ্ছে ওটা 37°C না হলে তোমার কাজ করা শুরু করবে না। ক্লিয়ার? তো 37°C ওঠা পর্যন্ত একটু সময় নেয়, সো তোমাকে যে ওয়াটার বাথটা অন করতে, ওয়াটার বাথটা অন করে রাখতে হবে। আর তারপরে তোমাকে কি করতে হবে দেখো, মেকিং 3 অ্যামাইলেস সলিউশন। তোমাকে 3 ধরনের অ্যামাইলেস সলিউশন বানাতে হবে। 3 ধরনের কেন? একটাতে থাকবে 10%, আর একটাতে থাকবে দেখো, একটাতে 10%, একটাতে 100%, একটাতে হচ্ছে 1%। বুঝতে পেরেছো? এই যে 1, 10 and 100%, 3 ধরনের অ্যামাইলেস সলিউশন বানাতে হবে। ক্লিয়ার? সো এখন তুমি 3 ধরনের অ্যামাইলেস সলিউশন কিভাবে বানাবা? 100% মানে কি? মানে পুরোটাই পিওর ম্যাম। পুরোটাই অ্যামাইলেস, ওখানে আর কিছু মিক্সড না। ঠিক আছে? আর 10% মানে কি? 100 ভাগে 10 ভাগ থাকবে অ্যামাইলেস আর 90 ভাগ থাকবে কি? পানি, ওয়াটার। হ্যাঁ। আর 1% মানে কি? 1% মানে হচ্ছে 100 ভাগের 1 থাকবে হচ্ছে তোমার অ্যামাইলেস এবং 99 থাকবে হচ্ছে তোমার কি? ওয়াটার। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে কি আছে, তোমার এটা দুই ধরনের দুইটা ডাইলেশন তৈরি করছে, একটা হচ্ছে 1% এবং 10%। দেখো 10 যদি দেখো আমি যদি 100% সাউন্ডটা কমা। 10 ml এ করি, তো 10 ml এর মধ্যে 10 ml যদি 100% হয় তার মানে 10 ml আছে কি? অ্যামাইলেস। যদি 10 ml 10% হয় তার মানে কি? 10 এর মধ্যে 9 আছে পানি, সরি 10 এর মধ্যে তোমার কি আছে? 9 আছে পানি এবং 1 ml থাকবে কি? অ্যামাইলেস, তাই না? তুমি জাস্ট 100টাকে 10 এ কনভার্ট করে তুমি পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এখন তোমাকে যে চার্টটা আমি বোঝাবো দেখো,
তোমাকে হচ্ছে মানে টোটাল 10টা বানাতে হবে, তোমার 10টা স্যাম্পল বানাতে হবে। 10টা স্যাম্পলের মধ্যে তোমার টোটাল ভলিউম থাকবে 3 ml। কারণ তুমি 10 ml 20 ml নিয়ে তো তুমি এত কাজ করে কি করবা, নষ্ট হবে না শুধু? তুমি কি করবা, মানে টোটাল ভলিউম থাকবে 3 ml, তুমি টোটাল 10 ml কে দেখো তুমি কি করলে 3 ml এর 100% নিলা, তাহলে 3 ml এর 100% মানে কি 3 ml ই অ্যামাইলেজ থাকবে, ঠিক আছে? ওখানে কিন্তু কোনো ওয়াটার থাকবে না। আর 2 ml 100% মানে কি 2 ml থাকবে অ্যামাইলেজ আর সাথে 1 ml থাকবে পানি। আর 1 ml 100% মানে কি 1 ml থাকবে 100%, বাকি 2 ml থাকবে পানি, ঠিক আছে? টোটাল অ্যামাউন্টের উপরে ম্যাম এটা টোটাল অ্যামাউন্টের উপর, টোটাল অ্যামাউন্ট না, এটা এখানে ভলিউম, ভলিউমের উপর। জি ম্যাম। ঠিক আছে? এখন পার্সেন্ট বের করার হিসাব কি? পার্সেন্ট বের করার হিসাব হচ্ছে তুমি 2 পিস করে কি মাংস? টোটাল ভলিউম দিয়ে ভাগ করো। এখানে ধরো তোমার এক্সপেক্টেড ভলিউম, ধরো তোমার হচ্ছে প্রথমে 3 ml 100% ছিল, এখন 2 ml হচ্ছে 100, মানে তোমার হচ্ছে 2 ml হচ্ছে 100%, তার মানে কি 1 ml থাকবে কত? টোটাল ভলিউম যদি 3 ml হয়, 2 ml যদি 100% হয়, তাহলে 1 ml অবশ্যই পানি থাকবে, তাই না? এখন তাহলে তোমার পার্সেন্টেজ কত হবে? 2/3 দাও, মানে তোমার এক্সপেক্টেড ভলিউম বাই টোটাল ভলিউম, তাহলে তোমার ফাইনাল পার্সেন্টেজটা বের হয়ে গেল 2/3 ইনটু 100। ঠিক আছে? তুমি তোমার খাতায় একটু সবাই লিখে নাও, লিখে রাখছি। সালাইভার পার্সেন্টেজ হচ্ছে ভলিউম অফ সালাইভা ইনটু পার্সেন্টেজ অফ সালাইভা বাই টোটাল ভলিউম। সবাই একটু লিখে নাও। once again ওকে, লিখো পার্সেন্টেজ, মানে ফাইনাল পার্সেন্টেজ অফ সালাইভা, এটা লিখো আগে, এটা বের করার সূত্র আর কি। বোর্ড থাকলে কত ভালো হতো, তাই না? জি ম্যাম। কি করা যাবে? জি ম্যাম, তারপরে ফাইনাল পার্সেন্টেজ অফ সালাইভা, হ্যাঁ, সমান সমান ভলিউম অফ সালাইভা ভলিউম অফ সালাইভা ইনটু পার্সেন্টেজ অফ সালাইভা। জি ম্যাম, তারপর বাই, মানে ডিভাইডেড বাই টোটাল ভলিউম। জি ম্যাম। তাহলে দেখো 2 ml যদি তোমার সালাইভার ভলিউম হয় এবং পার্সেন্টেজ যদি 100% হয়, 2 into 100 বাই টোটাল ভলিউম কত? 3। 2 into 100 বাই 3, সবাই একটু ক্যালকুলেট করো, দেখো 66.7% আসবে। ম্যাম এখানে টোটাল ভলিউম যে লাস্টে ডিভাইডেড দিচ্ছে এটা কিভাবে? টোটাল ভলিউমটা, কারণ তোমাকে টোটাল কত করছো? 3 ml নিচ্ছ না টোটাল, 2 + 1 3, 1 + 2 3, 3 + 0 3, টোটাল 3 ml এর মধ্যে হিসাবটা করছো, সো তোমার টোটাল ভলিউমটা হবে 3 ml। ঠিক আছে ম্যাম, ক্যালকুলেট করলে 66.6 আসে। 7%, হ্যাঁ 66 মানে 7, কোনিক আসে না, 66 মানে 7। সো এইভাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু একই রকম, হ্যাঁ 3। সেম জিনিস হবে প্রত্যেকটা ক্ষেত্রে, 100 থেকে কমায় কমায় দাও, দেখবে যে 10টা এরকমই সেম আসছে। ক্লিয়ার? তাও পরেরগুলো তো আমি বলে দিচ্ছি একটু করে, যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়। যেমন ধরো এখানে আছে কত 3 ml অফ 10%, সেম 100 থেকে 10 করো, একদম একই কথা, বুঝতে পেরেছো? এর থেকে আরো 10 কমাও, দেখবা যে এই ক্যালকুলেশনটা চলে আসবে। প্রবলেম আছে কারো? না ম্যাম, প্রবলেম নাই। ওকে গুড। এখন তোমাদের বের করতে হবে আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম করছে বোধহয়। এবার শুনতে পাচ্ছ? ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে জি ম্যাম, জি ম্যাম। এখন শুনে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা একটু কেটে এখানে একটু বসিয়ে নাও। এখানে তোমাদের রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন তোমরা ল্যাবে কাজ করবে, ওরা হচ্ছে 2% করা নেই তো, 1% করা আছে, এবং 1% এর জন্য ওদের 6 ml নিতে হবে। 2% ইকুয়াল টু 3 ml, এই জন্য 1% এর জন্য ডাবল হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু পার্সেন্টেজ কম, তার মানে ডাবল পরিমাণে নিতে হবে তোমাকে।
বুঝতে পেরেছো? তো তোমাকে 1% এটা করা আছে ল্যাবে, তোমাদের ল্যাবে হচ্ছে 1% দিয়েই হচ্ছে কাজ করানো হবে, এই জন্য এখানে কেটে লিখে নাও তোমাদের খাতায় এই লাইনটা 4 দিয়ে স্টার্ট দ্য রিঅ্যাকশন লিখে অ্যাট 3 ml এর জায়গায় লিখো অ্যাট 6 ml অফ আ 1%। লিখেছো সবাই? ম্যাম জি আরেকবার ম্যাম একটু লিখছি বলেন। ম্যাম। কারণ হচ্ছে তোমাদের ল্যাবে করানো হবে 1% এরটা, বুঝতে পেরেছো? এই জন্য 1% এর জন্য তোমাকে 6 ml নিতে হবে, কারণ 2% এর জন্য 3 ml নিলেই হয়ে গেছিল, কারণ 3 ml এর মধ্যে 2% আছে, 1% তো কম, 2 এর থেকে কম না, তাহলে পরিমাণে বেশি নিতে হবে না? জি ম্যাম, জি 6 ম্যাম। ml নিলেই 6 হবে। ml নিতে হবে, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, যেহেতু তোমার ল্যাবে 1% দিয়ে করানো হবে, এই জন্য তোমাকে এখানে করতে হবে 6 ml অফ 1%। সো কেটে এটা বসিয়ে নাও। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তারপরে তুমি কি করবে দেখো, simultaneously add all the 10 tubes to the water bath, কারণ তোমার ওয়াটার বাথ আগেই রেডি হয়ে আছে, তখন তুমি প্রত্যেকটা টিউবে তুমি কি করবা, ওয়াটার বাথ গুলো ওয়াটার বাথে এই টিউব গুলো রেখে দিবা। 30 মিনিট ওয়েট করতে হবে and add 2 drops of iodine solution। এখানে যা যা আছে ওরা তোমার দেখবা যে ল্যাবে একটু পর পর তোমাদের অ্যাড করতে থাকবে, ঠিক আছে? So a blue solutions means starch still remains। তোমার হচ্ছে আয়োডিন কিন্তু ব্লু কালারের, তাই না? একটু নীল না? জি ম্যাম, জি নীল। ম্যাম। সো তোমার যদি ব্লু কালার, জি তোমার যদি অ্যামাইলেজের মধ্যে আয়োডিন যোগ করার পরে 30 মিনিট পরে যদি তোমার দেখা গেছে যে ব্লু কালার থেকেই যাচ্ছে, তার মানে সেখানে স্টার্চ ভাঙেনি, অ্যামাইলেজ এনজাইমটা স্টার্চকে ভাঙতে পারেনি, বুঝতে পেরেছো? বাট তোমার যখন কি হবে, তোমার যখন কালারলেস সলিউশন তৈরি হবে, মানে যখন ব্লু কালারটা চলে যাবে, তার মানে কি স্টার্চ হ্যাজ বিন ব্রোকেন, বুঝতে পেরেছো? তার মানে অ্যামাইলেজ এনজাইমটা কাজ করেছে তার উপরে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম, তাহলে ম্যাম আমরা ব্লু কনসেপ্ট কালারটা ডিজ্যাপিয়ার হওয়ার প্রক্রিয়াটা কি ম্যাম আসলে? এই যে প্রক্রিয়াটা, কোনো প্রক্রিয়া নেই, তোমার যদি স্টার্চটা ভেঙে যায় এর ইন্ডিকেশন, কারণ তোমার হচ্ছে ওটাকে অ্যাবজর্ব করে, নীল কালারটা অ্যাবজর্ব করে, মানে তোমার ওই যখন অ্যামাইলেজ এনজাইমটা স্টার্চের উপরে কাজ করবে, অ্যামাইলেজের কাজ কি, স্টার্চকে ভাঙা না? ভেঙে দেওয়া। তো ধরো তোমার ওর মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনই হয়নি, তো যা ছিল তাই হয়ে গেছে, বাট যখন তোমার কেমিক্যাল রিঅ্যাকশন সংগঠিত হবে, তখন কি হবে, চেঞ্জ হবে না? সব সিচুয়েশন কি একরকম থাকবে? না ম্যাম। তো ওই কালার চেঞ্জটার মানে হচ্ছে তোমার স্টার্চটাকে ভেঙে ফেলেছে তোমার অ্যামাইলেজ এনজাইমটা। কালারটা কি ম্যাম চেঞ্জ হয়ে ব্লু হয়ে কি কালারটা চলে যাবে একদম, নাকি অন্য না না কোনো না, এটা কালার? হয়তো অন্য কালার হবে, আমি তো এটা প্র্যাকটিক্যালি করিনি, তোমরা হয়তো ল্যাবে এটা জি ম্যাম, ডিসকাস ঠিক করবে। আছে, ল্যাবে দেখবো নে। হ্যাঁ, ল্যাবে ডিসকভার ল্যাবে করবে। ম্যাম করতে গেলে দেখা যায় যে সব রিএজেন্টই বেশিরভাগই একটু ডেট ফেল মেয়াদ শেষ পরে। হয়ে আচ্ছা আচ্ছা, কালার তোমরা তো একটা অন্য কাজ কালার, করো, তো আমি তো কোন এটা কালার পড়ার যে সময় আসবে। পাইনি, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে গুগলে দেখে নিও যে অ্যামাইলেজ এনজাইমের মধ্যে তুমি যদি ব্লু কালারের আয়োডিন দাও, তাহলে এটা চেঞ্জ হয়ে কোন কালার হয়, কমলা কালারের ইয়েলিশ কালার হয়ে যায়, নাকি হচ্ছে ইয়ে থাকে, তোমার অন্য একদম কালারলেস পানির মতো হয়ে যায়। এটা একটু জাস্ট সার্চ করো, পেয়ে যাবে। পরে পরে কি হলো ওটা দেখার বিষয় না, কালার ব্লু কালার ভেঙে গেলেই বুঝতে পারবো যে এখানে। ভেঙে গেছে, তোমার স্টার্চটা ভেঙে ফেলেছে অ্যামাইলেজ এনজাইমটা। ম্যাম, আমরা একটা জিনিস মনে হয় একটু চিন্তা করতেছি না, সেটা হচ্ছে আমরা পড়তেছি যে অ্যাক্টিভিটি অফ স্যালাইভারি অ্যামাইলেজ। তো অ্যামাইলেজ আমরা কি আমাদের মানে ল্যাবে কি ফর্মেই পাবো, নাকি আমরা নিজেদের লালাটা দিয়ে করব, যেটা অ্যামাইলেজ বের করে এখন তোমাকে আমি জানি না রুবেল ভাই বা শুভ্র ভাই তোমাদেরকে কি করবে, তোমাদেরকে ওরা ওদের প্রিজার্ভ কোনো কিছু থেকে দিবে, নাকি হচ্ছে তোমাদের পার্সোনাল জিনিসই তোমরা, কারণ যার যারটা জিনিসে যদি কাজ করো তাহলে কিন্তু ঘৃণা লাগার ব্যাপার থাকে না। এটা এমনিতেই নাই, নাম্বার যখন দিবে তখন যদি বলে যে আর একটু বেশি নাম্বার ওখানেই ওখানেই বলে দিবে ওরা, সেটাই। ঘেনার কোনো অপশন নাই ম্যাম, এর সাথে অনেক অপশনই খারাপ নাই। খারাপ জিনিস। না খারাপ খারাপ বলো না, দেখো ম্যাম, হাই স্কুলে থাকতেছে ব্যান ধরে নিয়ে যাইতাম ম্যাম। ম্যাম স্টুলের যে ইয়ে আছে ওটাও তো করা লাগে, স্টুলের যে গ্রাম করা সেটাই লাগে। সেটাই তোমার হচ্ছে দেখো, কোনো কিছুই কিন্তু তোমার ঘেন্নার কিছু নেই আসলে, পুরো সবকিছুই তো বায়োলজি, তাই না? জি ম্যাম, দেখো যদি এরকম, দেখো যদি ব্যাপারটা এরকম হতো যে স্টুল দেখে তুমি মুগ্ধ হয়ে যাচ্ছ, ফুল দেখে গন্ধ, ফুল দেখে ঘৃণা আসছে, যদি সিস্টেমটা এভাবেই তৈরি হতো তুমি কিন্তু এভাবেই ফলো করতে,
বুঝতে পেরেছো? জি ম্যাম, তো আসলে যেভাবে শুরু হয়ে আসছে, যেভাবে আমরা সিস্টেমের সাথে সিস্টেম হ্যাঁ, তো সেভাবে আমরা অভ্যস্ত আসলে। এটা আমরা একজন একটা একটা থেকে কিন্তু তোমরা মানে আমরা এভাবে আসলে এভাবে আমরা জাজ করব না আসলে, ঠিক আছে? আর দেখো, স্টুল নিয়ে জি যদি ম্যাম, ডক্টররা, সায়েন্টিস্টরা গবেষণা না করতো, তাহলে তো আমাদের অনেক রোগ ধরতেই পারতো না তারা, মানুষ তো অনেক এমনি মরে যেত। ঘৃণা করলে ঘৃণা করলে রিসার্চ হয় না, ঘৃণা করলে গবেষণা হয় না। আমি তো দেখো, আমি ঢাকায় প্রায় 2009 থেকে আছি। আমার বাড়িতেও, যেহেতু আমি বাবা মার একমাত্র মেয়ে, আমার বুঝতেই পারছো, মানে একমাত্র মেয়ে, আবার ছোট, 3 দাদার ছোট বোন, তার মানে হচ্ছে এমনিতে ঢঙ্গি, মানে কোনো কাজ তো করেই না। তারপরে হচ্ছে আমি দিনাজপুরে এত কাজ করেছি, মানে এত রিসার্চ ওয়ার্ক করেছি, এত ফিল্ড ওয়ার্ক করেছি, গোবর 2 হাত দিয়ে গোবর চেনে কাজ করেছি গরুর, আমার 20টা ব্যাকটেরিয়া নিয়ে আমি কাজ করেছি। সো আসলে রিসার্চ করতে গেলে, সায়েন্টিস্ট হতে গেলে, বা কোনো কিছু নিয়ে চিন্তা করতে গেলে, গবেষণা করতে গেলে তোমার হচ্ছে ঘৃণা করলে হবে না আসলে। ম্যাম আমরা যারা ল্যাবে কাজ করি ম্যাম, আমাদেরকে প্রতিনিয়ত ইউরিন স্টুল নিয়ে খেলা করতে হয়। সো এটা আসলে আমার কাছে মনে হয় না ঘৃণা, এটা আসলে অভ্যাসের ব্যাপার। যারা ডক্টর, তারা তো আসলে শুরুর দিকে যখন ইন্টার্নি করে, তখন তো রুগীদের যদি খারাপ অবস্থা হয়, হাতে তো গ্লভস পরা থাকে, অনেকের হাতেও তো মানুষ ইয়া করে দেয়, বাথরুম করে দেয়, হয় না এরকম? হ্যাঁ একদম ম্যাম। রাইট। ম্যাম, আমার প্রশ্নটা আরেকটু এক্সটেন্ড ছিল, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের স্যালাইভা কি একই রকম তো হয় না, তো আমাদের স্যালাইভারি অ্যানালাইসিস কি ডিফারেন্ট থাকবে? শোনো, ওইটা না, এটা তো অবশ্যই তোমার বডির স্ট্রাকচার অনুযায়ী তোমার স্যালাইভারি এমাইলেস। আমাদের রিডিংটাও হ্যাঁ, তুমি দেখো তোমার ইউরিনে কি কি পরিমাণে নিউট্রিয়েন্টস, সোডিয়াম, পটাশিয়াম যা আছে, তোমার বন্ধুর সোডিয়াম ইউরিন যখন অ্যানালাইসিস করবে, এক্সামিন করবে, সেম পরিমাণে কি পাবা? তাহলে আর ওখানে ল্যাবে তোমাদের রুবেল স্যার বা শুভ্র স্যার ওরাই বলে দিবে যে তোমাদের নিজেদের ইয়া নিয়ে করবে নাকি ওদের প্রিজার্ভ ফ্রিজ থেকে দিয়ে করবে, ঠিক আছে? আর ওভাবেই মার্কিং হবে, এটা নিয়ে চিন্তা করো না। আমাদের তো টিম ওয়ার্ক হবে সম্ভবত, কারণ এই জিনিসটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমরা টিম ওয়ার্ক হলে তো আরো ভালো হয়, কারণ এখন তো আরো করোনার সময়, আর সারাদিন বসে আসলে ল্যাব, তোমার তো স্টুডেন্ট অনেক, তো ওইভাবে হয় না আসলে একজন একজন করে। আমরাও টিম করেই করেছি যখন অনার্স করেছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। এখন তোমাদেরকে বের করতে হবে অ্যামাইলেস নাম্বার। এখন অ্যামাইলেস নাম্বার বের করতে গেলে তোমার অ্যামাইলেস নাম্বার কেন বের করবা? বের করবা হচ্ছে, ওই লাইনটা কই গেল? দেখো, অ্যামাইলেস নাম্বার বের করবা হচ্ছে, কারণ হচ্ছে অ্যামাইলেস নাম্বার যদি বেশি হয়, তার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে এনজাইমটা কাজ করেছে, এই জন্য অ্যামাইলেস নাম্বারটা বের করতে হবে। কারণ তোমার এমাইলেসটা, তুমি আয়োডিন অ্যাড করার কারণে বুঝতে পারছো যে তোমার যখন কালারটা চেঞ্জ হবে বা কালারটা নাই হয়ে যাবে, তার মানে হচ্ছে অ্যামাইলেসটা ভেঙে ফেলেছে স্টার্চকে। বাট এটা খুব আস্তে ভাঙছে না, খুব দ্রুত ভাঙছে না, ফুললি ভাঙছে নাকি খারাপ ভাঙছে, এইটা তুমি কিভাবে জাজ করবা? এইটা জাজ করবা হচ্ছে থ্রু ক্যালকুলেটিং দ্য এমাইলেস নাম্বার। যত বেশি এমএলএস নাম্বার হবে একটা থেকে আরেকটার, তত বেশি বুঝতে পারবা যে তার ফাস্টার ক্যাপাসিটি অফ দ্য অ্যামাইলেস এনজাইম। বুঝতে পেরেছো কেন অ্যামাইলেস নাম্বারটা বের করতে হবে? আরেকবার একটু বল। আচ্ছা, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, তোমার ওখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম। সেটা হচ্ছে অ্যামাইলেস নাম্বারটা আমরা কেন বের করব, তাই না? অ্যামাইলেস নাম্বারটা বের করব কারণ হচ্ছে তোমার যখন তোমার সলিউশনের মধ্যে, তুমি যখন তোমার অ্যামাইলেস সলিউশনের মধ্যে তুমি যখন আয়োডিন সলিউশন দিবে, আয়োডিন দেওয়ার পরে এটা ব্লু কালার হবে, বাট তুমি যখন 30 মিনিট পরে চেক করবে, যদি তোমার ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়, চলে যায়, তার মানে হচ্ছে অ্যামাইলেসটা কাজ করেছে, স্টার্চকে ভেঙে ফেলেছে। কিন্তু তুমি কিন্তু এটা বুঝতে পারছো না তোমার 10টা টিউবের মধ্যে কোন টিউবের অ্যামাইলেসটা বেশি কাজ করেছে, ভালো কাজ করেছে, খুব তাড়াতাড়ি কাজ করেছে, তাই না? এটা কি বুঝতে পারবে তুমি? না ম্যাম। এটা বোঝার জন্য তোমাকে বের করতে হবে অ্যামাইলেস নাম্বার। যেই টিউবের, যেই সলিউশনের অ্যামাইলেস নাম্বার যত বেশি, তার অ্যামাইলেজের ক্ষমতা তত বেশি। The higher the amylase number is, the faster the enzyme works. Clear? দেখো, এই অ্যামাইলেস নাম্বার শুরু হয়েছে এখান থেকে, কিন্তু আমি তোমাকে বলছি শুধুমাত্র এই একটা লাইন। কেন বলছি? কারণ কোনো কাজ তুমি কেন করছো সেই কোয়েশ্চেনটা আগে করো, সেই আনসারটা আগে খুঁজে বার করো। বুঝতে পেরেছো? পড়ার ম্যাম। টেকনিকটা বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। এই টেকনিকগুলো ভুলো না। তোমরা তো শুরু থেকে আছো,
ভবিষ্যতে খুব ভালো ফল পাবা, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম। এখন এই অ্যামাইলেজ নাম্বারটা বের করতে গেলে আমাদেরকে দুটো স্টেপ করতে হবে। ফার্স্টে হচ্ছে তোমার ভলিউম বের করতে হবে স্যালাইভার, কারণ তোমার লাস্টের ক্যালকুলেশনটা আছে ফাইনাল নাম্বার বের করার ক্যালকুলেশনটা হচ্ছে তোমার থাকবে না তো এক্স বেশিক্ষণ। এমএল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে তোমার কতটুকু এমএল তুমি ভলিউমটা কতটুকু নিচ্ছ আর কি, ভলিউম অফ স্টার্চে। তারপরে হচ্ছে তোমার 1%, যেহেতু তুমি 1% নিয়েছো তাহলে 1% এর ভলিউম নিতে হবে, আর ভলিউম হচ্ছে ওয়াই হচ্ছে ভলিউম অফ সালাইভা। তখন সালাইভা ভলিউম তুমি কিভাবে বের করবা? সালাইভা ভলিউমটা বের করতে গেলে আগে সালাইভা ভলিউমের ইকুয়েশনটা শিখতে হবে। সালাইভা ভলিউমের ইকুয়েশনটা হচ্ছে তোমার পার্সেন্ট সালাইভা ইনটু 3 ml। 3 ml টা কি টোটাল ভলিউম, তাই না, বাই 100। তো পার্সেন্ট কত ছিল? 1% নিয়েছো। টোটাল ভলিউম কত ছিল? 3 ml ম্যাম। 3 ml। তো এখানে ক্যালকুলেশন করে নাও, সালাইভার পেয়ে যাচ্ছ 0.03 ml, তাই না? এখন তোমাকে নাম্বার যখন বের করবে তখন ফার্স্টে থাকবে কি ভলিউম অফ স্টার্চ। তুমি কত ভলিউমে কাজ করেছিলে? 1% এর 6 ml নিয়েছিলে না? জি ম্যাম। জি ম্যাম। আর সালাইভারটা কত বের করেছো? 0.03 ভাগ করলে আসবে 200। তার মানে এটা হচ্ছে তোমার এর নাম্বার, 7 নাম্বার টিউবের নাম্বার। 7 নাম্বার টিউবে এটা ছিল, কারণ দেখো এখানে 7 নাম্বার টিউবটা আসো, পেয়েছো? 7 নাম্বার টিউব 3 ml 1%। জি ম্যাম, 3 ml 1%, এই টিউবে 200টা আছে তাহলে। 200 নাম্বার। তার মানে হচ্ছে এখন তুমি কম্পেয়ার কিভাবে করবা? তুমি তাহলে 8 নাম্বার টিউব হিসাব করো, 6 নাম্বার টিউব হিসাব করো, তারপরে এই তিনটার মধ্যে কম্পেয়ার করো যে এই তিনজনের মধ্যে 7 বা 6 ফাস্টার কাজ করেছে। কম্পেয়ার করতে হয় কখন? যখন একের অধিকের সাথে কাজের ক্ষমতাগুলো মিলানো হয়। একা একা তো কম্পেয়ার করা যায় না, যায়? না ম্যাম। তাহলে এই সিমিলারলি হিসাব করে নাও। দেখো 8 নাম্বার টিউবে কি আছে? 2 ml অফ 1%। তাহলে এখানে বসাও, এখানে 2 ml ইনটু 1%। তাহলে 2 ml টু 1% বাই 100 ভাগ করো, কত হয়? 2 বাই 100 কত দেখো তো, ভাগ করো কত কত হয়? ম্যাম 0.02। 0.02। তাহলে এখন 6 বাই 0.02 দাও তো। কত আসে? 300। 300 আসে। তাহলে 7 এর থেকে 8 বেশি না নাম্বার? হ্যাঁ। তাহলে জি কে ম্যাম। বেশি ফাস্টার কাজ করেছে? 8 নাম্বার টিউবের সালাইভারি অ্যামাইলেজ। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আমার একটু টেবিলটা একটু প্রবলেম আছে। টেবিল, আচ্ছা টেবিল। ম্যাম এখানে প্রথমটা 3 ml 100%, এখানে কোনো ডিসপ্লে মেশিন হয়নি। আমি বলি তো এখানে 100% তোমার টোটাল, আমি তোমাকে কোশ্চেন করার আগে আমি তোমাকে জাস্ট প্রথমে একটু বলিনি, তারপরে তুমি বলো। সেটা হচ্ছে তোমার 3 ml এর মধ্যে তুমি টোটাল ভলিউম 3, এর কম বেশি তুমি করছো না। তো তুমি 3টা টিউব নিয়েছো, 1 2 3। তোমাকে 3টা টিউবে হচ্ছে কি হচ্ছে, প্রথম টিউবে নিয়েছো 3 ml, সেই 3 ml শুধুমাত্র সালাইভারি অ্যামাইলেজ নিয়েছো, আর কোনো পানি মিশাওনি। তার মানে সেখানে কি 100%ই সালাইভারি অ্যামাইলেজ আছে। তুমি সেকেন্ড টিউবেও 3 ml নিয়েছো, কিন্তু তার মধ্যে 2 ml নিয়েছো সালাইভারি অ্যামাইলেজ, 1 ml নিয়েছো পানি। তাহলে সেখানে কি 100% ওয়াটার 100% সালাইভারি অ্যামাইলেজ আছে? না ম্যাম, আমি কি তিনটাকে মাত্রা হিসেবে ধরে নিচ্ছি তাহলে? তিনটা টোটালের মাত্রা, মাত্রাটাই হিসেবে, মানে ওই টেস্টটাই, যে কোনো একটা হ্যাঁ কি বুঝি নাই। হ্যাঁ, যে কোনো একটা টেস্ট, আমি যে টেস্টটা করতেছি এখানে কি আমি তিনটা 3 ml ওটা কি মাত্রা হিসেবে ধরে নিব যে হ্যাঁ 3 ml টাই আমার টোটাল হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ব্যাপারটা, ওইটাই। তোমাকে টোটাল হচ্ছে 3 ভাগে, মানে দুটো ডালিউশন করতে হবে, একটা 10% এর, একটা 1% এর, এবং প্রত্যেকটার আবার 3টা করে টিউব বানাতে হবে 3 মাত্রায়, 1 2 3। যেখানে তোমার দেখো, যেখানে তোমার হচ্ছে যখন তুমি টোটাল 3 ml যখন তুমি অ্যামাইলেজ নিবা তখন সেটা 100% অবশ্যই, এবং যখন তুমি টোটাল 3 ml এর মধ্যে 2 ml নিচ্ছ অ্যামাইলেজ, তাহলে 1 ml নিচ্ছ পানি, সেখানে কি 100% থাকে? সেখানে থাকবে কত? 66.7। তোমার ক্যালকুলেশন করে বের করেছো, তাই না? সো সিমিলারলি 1 ml যদি তুমি নাও, তাহলে বাকি যদি 2 ml পানি নাও, তাহলে কত পার্সেন্ট আসে? মানে 100% এর মাত্র 33.3% শুধু এখানে অ্যামাইলেজ আছে। বাকি তোমার কত আসে এখানে? বাকি পার্সেন্ট গুলো হচ্ছে পানি।
এখানে আছে দেখো 66.7% আছে হচ্ছে তোমার অ্যামাইলেজ, বাকি আছে পানি। বুঝতে পেরেছো? জাস্ট একই হুম তিনটা অংশের 100%, এখানে 10%, আর এই ঘরটা হচ্ছে 1%। সো এই তিনটা মাত্রারই তোমার তিন ভাবে আবার আলাদা আলাদা করে তিনটা ভলিউমের মানে তিনটা মাত্রায় আবার ওগুলোকে ভাগ করা হয়েছে, ডাইলিউশন করা হয়েছে। ম্যাম লাস্টে যেটা দিছে 10 নম্বরে, ওটা তো কোনো পরিমাপ নাই, এখানে স্লাইবা তো কোনো কিছুই নাই, জাস্ট এটা এমনি দিয়ে রাখছে তো এটা এই তো। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বলি না আমরা, ব্ল্যাঙ্ক। জি ম্যাম, ওটা না থাকলে বুঝতে আরো সুবিধা হতো ম্যাম। তিনটা তিনটা করে থাকলে, 9টা থাকলে আচ্ছা আচ্ছা, 10টা প্রথমে বুঝতে জাস্ট পারিনি। এই 10 সবকিছুতে দেখবা একটা ব্ল্যাঙ্ক নিয়ে, কিন্তু জি ম্যাম। তোমাকে কি করতে হবে ফার্স্টে, ব্ল্যাঙ্ক নিয়ে স্ট্যান্ডার্ড নিয়ে এটাকে তোমাকে কম্পেয়ার করবা কার সাথে। সবই যদি সব, নাহলে তো তোমাকে বলে মনে হবে যে সবগুলোতেই মনে হয় অ্যামাইলেজ আছে, তাহলে সবগুলো একই রকম কাজ দেখাচ্ছে। যখন তুমি একটা মানে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড হিসেবে নিবে, তখন তুমি কম্পেয়ার করতে পারবা যে আসলে মানে উইদাউট অ্যামাইলেজে কি রিয়াকশন দেখায় আর উইথ অ্যামাইলেজে কি রিয়াকশন দেখায়। যখন ম্যাম তুমি আমি আয়োডিন সলিউশনটা অ্যাড করবা, তখন দেখবে এখানে নীল কালারটা একদম পুরো নীলই থেকে যাবে। আর যেখানে তোমার খুব কম পার্সেন্টে অ্যামাইলেজ আছে, সেখানে হালকা চেঞ্জ হবে। যেখানে বেশি পার্সেন্টে অ্যামাইলেজ থাকবে, সেখানে বেশি পরিমাণে কালারটা চেঞ্জ হবে। তুমি কালার চেঞ্জিং এ কম্পেয়ারিংটা কখন করতে পারবা? যখন তোমার সাথে একটা ব্ল্যাঙ্ক থাকবে। ম্যাম যদি আমরা 4 ml বা 10 ml, এটা যদি তারপর থেকে ধীরে ধীরে 2 ml বা 3 ml এভাবে যদি আমরা করি, বা 9 ml এভাবে, এমএল 100% নিবা, তাহলে টোটাল ভলিউম 4 ml থাকবে। সেখানে তোমার এই যে 3 2 1 আসলে কি, যেহেতু ওভাবে তুমি চেঞ্জ তিনটা হতে নিচ্ছ থাকবে। এভাবে, তখন তোমাকে 4টা করে নিতে হবে। বুঝতে পেরেছো? না 4 না, 3 2 ওইটাই 1 আমার ওইটাই ছিল যে তিনটা তো আর কোনো কনস্ট্যান্ট না, মানে আমি যতটা নেই কনস্ট্যান্ট না। তুমি 4 ml নিলে 4 3 2 1, তোমার জাস্ট কাজের সুবিধার জন্য ম্যাম আগেই বলেছে যে আমরা নষ্ট করব না, এই জন্য আর কি। নষ্ট করবো না। হ্যাঁ, হ্যাঁ জাস্ট ম্যাম, তুমি যদি 4 ml নিতে, তাহলে 4 3 2 1, 5 নিলে 5 4 3 2 1 যত সমমত করে বেশি নিতেই নেবেন পারো। আমাকে একবারে লাস্ট হ্যাঁ লেভেল হ্যাঁ, পর্যন্ত আসতে হবে, ই করতে হবে। হ্যাঁ ম্যাম, বুঝতে তোমাকে পারছি। যাই করো না কেন, একটা তোমার ব্ল্যাঙ্ক নিতেই হবে, না তুমি কম্পেয়ার করবে তার সাথে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে? তো এই তো তোমাদের ক্লাস শেষ। ডান। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম 30 তারিখে পারলে একটু আসবেন, আপনার সাথে দেখা ম্যাম হবে। আসবে, ম্যাম আসবে। 30 তারিখ, জি ম্যাম, 30 তারিখ দেখি। ম্যাম ম্যাম আমাদের ক্লাসে এ- আসবেন ম্যাম। ম্যাম কষ্ট হইলেও আমাদের দিকে তাকায় আসবেন ম্যাম। না, ব্যাপারটা কি হয়েছে জানো, আমার তো আসলে উইকেন্ড পাওয়া যায় না, আর তুমি খাতাগুলো এখনো জমা দিতে পারিনি। 31 তারিখ পর্যন্ত ডেট আছে, বুঝছো? আর আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, মোর্শেদ বোধহয় জানে। জি ম্যাম। আর খাতার পরীক্ষার প্রবলেম সব ছিল। সো আমি যদি পারি অবশ্যই আসবো, আর না পারলে তোমরা কষ্ট পেও না, কারণ যেহেতু ম্যাম তোমরা আছো আমিও আছি। তো তোমাদের নেক্সট সেমিস্টার, ম্যাম পরের সেমিস্টার তোমরা আমার সাথে ক্লাস করতে পারবে তখন। ম্যাম আশা করি আপনার ওই দিনটা উইকেন্ডের মতোই কাটবে ম্যাম। হ্যাঁ, সেটা সমস্যা না, আমি চেষ্টা করব। ঠিক আছে? জি ম্যাম। আমি কথা দিতে পারছি না, চেষ্টা ম্যাম ম্যাম করব। চেষ্টা করেন আমাদের ম্যাম। তো এক্সাম এক্সাম হবে শুধু এই এমএলএস এর উপরে, আর ওই দুইটার উপরে এমএলএস এর তো উপরে হ্যাঁ না শুধু না না না। অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। সবাই ভালো থেকো, অনেক বেজে গেছে, ডিনার করতে হবে। জি ম্যাম। খুব ভালো থেকো, সবার সাথে খুব ঠিক আছে ভালো ম্যাম, লাগলো নতুন আসসালামু আলাইকুম পরিচয় ম্যাম। হয়ে। আসসালামু আলাইকুম গুড ম্যাম। নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। গুড নাইট বাবা।